ক্লাসের স্টুডেন্ট কতজন? স্যার, 230 প্লাস। 230। তাহলে কি একটু ওয়েট করব? স্যার, 5 মিনিট হয়তো বা ওয়েট করা যায় স্যার। ওকে, তাহলে আমরা ইনশাল্লাহ স্টার্ট করব। 3:55-তে স্টার্ট করব। 55। ওকে স্যার। ওকে। অ্যাকশনসে ক্লাস কয়টা হয়েছে এর আগে? মামুন স্যার একটা নিচে শুধু গাইডলাইন দিয়েছে, পড়াশোনা এখনো শুরু হয়নি। ওকে। কি কি পড়াবেন, কোন কোন চ্যাপ্টার কভার করবেন বলছেন উনি? মামুন ভাই কোন কোন চ্যাপ্টার পড়াবেন আপনাদেরকে এক্সপ্লেইন করছেন? আমি না কোনটা স্যার, পড়াবো? না স্যার। না স্যার, আচ্ছা। বলে না এখনো। ওকে, আমি বলে দেবো। আচ্ছা স্যার। স্লাইড তো দেখা যাচ্ছে না? हाँ यस सर। জি স্যার। हाँ हाँ सर। আসসালামু আলাইকুম স্যার। মামুন, কি অবস্থা? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো স্যার। আপনি কেমন আছেন? আচ্ছা, আমরা একটু ওয়েট করতেছি, আমরা একটু পার্টিসিপেন্ট বাড়ার জন্য। জি।
ওকে, আমরা তাহলে স্টার্ট করে দেই। আপনার প্রথম ক্লাসে মামুন ভাই যে গাইডলাইন দিয়েছেন, আপনার কি কোর্স ওভারঅল কোর্স নিয়ে আপনাদের ক্লিয়ার ধারণা হয়ে গেছে কিভাবে পড়বেন কিভাবে কি করবেন? নাকি একটু রিপিট করব? স্যার আর একটু রিপিট করলে ভালো হয়। আচ্ছা, আমাদের অ্যাসুরেন্স কোর্সে টোটাল 16টা চ্যাপ্টার আছে, হ্যাঁ? তো 16টা চ্যাপ্টারের মধ্যে আমি 8টা চ্যাপ্টার পড়াবো, মামুন ভাই 8টা চ্যাপ্টার পড়াবেন। ম্যানুয়াল দেখবেন, ম্যানুয়ালটা ওপেন করলে মানে শুরুতেই দেখবেন একটা স্পেসিফিকেশন গ্রেড দেয়া আছে। ওখানে কোন এরিয়া থেকে কত মার্কসের কোশ্চেন আসবে এটা কিন্তু অ্যালোকেট করা আছে। চ্যাপ্টার 1 থেকে 4 এটা হচ্ছে দ্য কনসেপ্ট প্রসেস অ্যান্ড নিড ফর অ্যাসুরেন্স। দেখবেন 4টা ভাগে ভাগ করা টোটাল ম্যানুয়ালটা, 4টা এরিয়াতে 1 2 3 4। 1-এ দেখবেন দ্য কনসেপ্ট প্রসেস অ্যান্ড নিড ফর অ্যাসুরেন্স। সো এই এরিয়াতে 4টা চ্যাপ্টার, চ্যাপ্টার 1 থেকে 4। এখান থেকে 20% কোয়েশ্চেন আসবে পরীক্ষায়। দেন হচ্ছে ইন্টারনাল কন্ট্রোল, চ্যাপ্টার 5 to 9, এখান থেকে 25 মার্কসের কোয়েশ্চেন আসবে। গ্যাদারিং এভিডেন্স অন অ্যান অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট, এটা হচ্ছে চ্যাপ্টার 10 to 13, মানে 10 থেকে 13, এখান থেকে 35 মার্কসের কোয়েশ্চেন আসবে। সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, মানে একটু বেশি কোয়েশ্চেন এই পার্ট থেকে আসবে। দেন প্রফেশনাল এথিক্স এন্ড রেগুলেটরি ইস্যুস, এটা হচ্ছে চ্যাপ্টার 14 থেকে 16, মানে কোড অফ এথিক্সটা। এই পার্ট থেকে টোটাল 20 মার্কের কোয়েশ্চেন আসবে। সো আপনারা যখন ম্যানুয়ালটা পড়া স্টার্ট করবেন, যদি কোনো একটা এরিয়াতে আমি শুধু এরিয়া কভার করে যাই তাহলে কিন্তু পাস করা ডিফিকাল্ট হয়ে যাবে। এই জন্য আমার ওয়েটেজটা মাথায় রাখতে হবে যে কোন এরিয়া থেকে আমার কত মার্কসের কোয়েশ্চেন আসবে। সো যাতে আমি যাতে সবগুলো এরিয়া ভালোভাবে কভার করতে পারি। ঠিক আছে? এখন আসেন, যে 16টা চ্যাপ্টার নিয়ে বললাম, এখানে 8টা চ্যাপ্টার আমি পড়াবো, 8টা মামুন ভাই পড়াবেন। তো আমার এন্ড থেকে হচ্ছে মামুন ভাই চ্যাপ্টার 1 থেকে 4, প্রথমে যে কনসেপ্ট প্রসেস অ্যান্ড নিড ফর অ্যাসুরেন্স, এই 4টা চ্যাপ্টার মামুন ভাই পড়াবেন। দেন ইন্টারনাল কন্ট্রোল হচ্ছে চ্যাপ্টার 5 to 9, 5 to 9 আমি পড়াবো। দেন গ্যাদারিং এভিডেন্স অন অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট, চ্যাপ্টার 10 to 13, এখানে 4টা চ্যাপ্টার, বাট এখানে আমি 3টা চ্যাপ্টার পড়াবো, 10 থেকে 12। 13টা মামুন ভাই পড়াবেন, কারণ 13 থেকে 16 পর্যন্ত উনি পড়াবেন আবার। সো আমার পার্ট থেকে 8টা চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 5 থেকে চ্যাপ্টার 12, আর উনি হচ্ছেন মামুন ভাই পড়াবেন চ্যাপ্টার 1 to 4 এবং ফাইনালি 13 থেকে 16। ক্লিয়ার? জি স্যার। এখানে কোনো কোয়েশ্চেন আছে? নো স্যার। নো স্যার। No, sir. ওকে, তাহলে আমি ইন্টারনাল কন্ট্রোলে যে 25 মার্কস, ইন্টারনাল কন্ট্রোলটা আমি মানে সেকেন্ড পার্টে কভার করব। এটা হয় কি, ক্লাস যখন প্রথম দিকে শুরু হয়, শেষ দিকে আস্তে আস্তে অনেকের ক্লাসের প্রতি গুরুত্ব কিছুটা কমে যায়। তা আমি যদি এখন ইন্টারনাল কন্ট্রোল দিয়ে শুরু করি, যে 35 মার্কসের যে পার্টটা আছে, ওই পার্টটা যখন আমার শেষ দিকে ক্লাস থেকে যায়, আপনার এক্সামের ঠিক আগে পড়বে। তো ওই সময়টাতে এক্সামের আগে তাড়াহুড়া করে অনেকে দেখা যাচ্ছে ক্লাসে ঠিকঠাক মতো অ্যাটেন্ড করতে পারে না। তাই আমি ওই পার্টটা এবার একটু আগে পড়াবো, মানে চ্যাপ্টার 10 to 12, 10 11 12 আগে পড়াবো, এই পার্টটা যেহেতু খুবই ইম্পর্টেন্ট। এরপরে পড়াবো আমি চ্যাপ্টার 5 to 9। 5 to 9-এ ইন্টারনাল কন্ট্রোল দিয়ে স্টার্ট করলে যদি শেষে একটা দুটা ক্লাস কেউ মিসও করে, খুব বেশি কিছু মিস করবে না। বাট এই পার্টটা যদি মিস হয়ে যায় তাহলে ভালো এরিয়া মিস হবে আর কি। সো আমি আজকে স্টার্ট করব চ্যাপ্টার 10 দিয়ে। 10 শেষ করব, 11 শেষ করব, 12 শেষ করব। 3টা শেষ করার পরে আমি আমার 5 থেকে স্টার্ট করব। কারণ হচ্ছে দুইটা কমপ্লিটলি ডিফারেন্ট এরিয়া আর কি। ইন্টারনাল কন্ট্রোলটা কমপ্লিটলি আলাদা 5 to 9, আর এই পার্টটা কমপ্লিটলি আলাদা। সো এটা একটা একটার সাথে কোনো রকম কন্ট্রাডিক্টরি কিছু হবে না। ঠিক আছে? মাউন্ট ভাই কোন একটা চ্যাপ্টার কভার করেছেন নাকি ওভারঅল জাস্ট ডিসকাশন করেছেন প্রথম ক্লাসে? শুধু ডিসকাশন করেছে স্যার। শুধু শুধু ডিসকাশন। ডিসকাশন করেছেন। তো আমি যেভাবে পড়াবো, আমার পড়ানোর স্টাইলটা হচ্ছে আমি একটা একটা চ্যাপ্টার কভার করব, কভার করে প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে কিছু সেলফ টেস্ট এবং ইন্টারেক্টিভ কোশ্চেন্স আছে। আমি একটা চ্যাপ্টার কভার করার পরে আমার কনসেপ্ট ক্লিয়ার হলো কিনা, আমি বুঝলাম কিনা, আমরা কিছু কোশ্চেন ক্লাসে সলভ করার চেষ্টা করব ক্লাসের শেষের দিকে। তা আমি চ্যাপ্টারটা শেষ করার পরে যখন আপনি একটা কোশ্চেন দেখে সলভ করতে পারেন, তাহলে মনে করবেন আপনার কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। আর আমরা পড়বো হচ্ছে এখানে কোনো কিছু মুখস্থ করব না। আমাদের পড়ার স্টাইলটা হবে, আমরা
কনসেপ্টটা ক্লিয়ার করব। আপনাদের তো পরীক্ষা কিছু লিখতে হবে না, লিখতে হবে? No, sir. না স্যার সিনারিও Sir, বেসড, MCQ based question. এমসিকিউ বেসড, সিনারিও বেসড হবে, মানে কনসেপচুয়াল কোয়েশ্চেন হবে, প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন হবে, একটা মানে সৃজনশীল টাইপের। আপনি ম্যানুয়াল পড়ে ম্যানুয়াল থেকে হুবহু নাও আসতে পারে। সো আমার কি করতে হবে? আমার প্রত্যেকটা কনসেপ্ট, আমার প্রত্যেকটা এরিয়াতে আমার কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে আপনি যে কোনো কোয়েশ্চেনে আসুক পারবেন। আর কনসেপ্ট ক্লিয়ার না করে আমার কোনো কিছু মুখস্থ করার দরকার নাই। মুখস্থ করলে আমার হুবহু তেমন কিছু আসবে না। টুকটাক কিছু হয়তো আসতে পারে, বাট মোর দ্যান 50% আসবে মানে কনসেপচুয়াল কোয়েশ্চেন্স, মানে আপনার সিনারিও বেস, আপনি কনসেপ্টটা কতটুকু ক্লিয়ার হলেন। যদি আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকে আপনি যে কোনো কোয়েশ্চেন আসতে পারবেন। সো আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে কনসেপ্টটা ক্লিয়ার করব, ভালো করে বুঝে যাব, এবং ক্লাসের শেষে কিছু কোয়েশ্চেন সলভ করব। ইন অ্যাডিশন আমি চ্যাপ্টার 5 থেকে চ্যাপ্টার 16, মাঝখানে একটা চ্যাপ্টার বাদ দিয়ে, মানে আমার যে পার্টটা, আমার পার্ট মানে 5 to 12, এরপরে হচ্ছে 16 পর্যন্ত, এই পার্টটার উপর আমি একটা আপনাদেরকে কোয়েশ্চেন ব্যাংক দেব, যেটা কিনা প্র্যাকটিক্যালি এখান থেকে করা। তা আপনারা যখন ক্লাসে যে চ্যাপ্টারটা শেষ করবেন, ওই দিন বাসায় গিয়ে ওই রেলিভেন্ট কোয়েশ্চেনগুলো সলভ করবেন, এমসিকিউ গুলা সলভ করলে যদি আপনি অ্যান্সার না দেখে সলভ করতে পারেন, তাহলে মনে করবেন আপনার আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হয়ে গেছে। আর আপনাদের ইনফরমেশনের জন্য অ্যাসুরেন্সে পাশের হার অনেক ভালো, কারণ প্রত্যেকটা ক্লাসের পরে রেজাল্ট যখন হয় পরীক্ষার পরে অনেক এসএমএস পাই, তার মানে কি পাশের রেট অনেক ভালো। ঠিক আছে, সো অরিড হওয়ার কোনো কারণ নাই। যেটা করতে হবে একটু ক্লাসে অ্যাটেন্ড করবেন কষ্ট করে। ক্লাসটা তো আমাদের অনেক বেশি সময় না, যেহেতু যতটুকু সময় আছে ডেইলি কয়টা ক্লাস করতে হয়? দুইটা নাকি একটা? একটা করে হচ্ছে স্যার Sir, এখন। একটা class, স্যার sir. একটাই রোজার মাসে ডেইলি। একটা করে মনে হয়, ফ্রাইডে স্যাটারডে একটু বেশি নাকি? স্যার শুক্রবারও একটা হয়েছে, এই শুক্রবারে। যাই হোক, যেটা থাকবে একটু ধৈর্য ধরে ক্লাসটা করবেন, কারণ আপনাদের কোনো আর কোনো অল্টারনেটিভ ব্যবস্থা নাই। কোনো রকম কোচিং সেন্টারে যাইতে হবে না, কোনো জায়গায় এক্সট্রা পড়তে হবে না। আগে ক্লাসটা ভালোভাবে করেন, করে শেষ করে পরীক্ষা দেন, দেখবেন পাস হয়ে গেছে। কোনো কারণে আটকে গেলে তখন আমাদের ভিন্ন চিন্তা ভাবনা। তার আগে পর্যন্ত ক্লাসটা মনোযোগ দিয়ে করেন। আর সেকেন্ড হচ্ছে, ক্লাস করতে গিয়ে ক্লাসে যদি কখনো কিছু না বোঝেন হ্যান্ড রেজ করবেন, আমাকে যে কোনো সময় যে কোনো কোয়েশ্চেন করা যাবে। Sir, I ঠিক have আছে? a question. হ্যাঁ, শিওর। Sir, manual গুলো কি এক্সামের জন্য enough? গুড এনাফ। Thank you, সার্টিফিকেট sir. লেভেলে শুধু ম্যানুয়াল গুলা ভালো করে পড়লেই হবে। প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে কিছু সেলফ টেস্ট আছে, ইন্টারেক্টিভ কোশ্চেন্স আছে। আপনি একটা টপিক পড়বেন, ওটার সাথে রিলেভেন্ট একটা কোশ্চেন আছে, একটা ওয়ার্ক এক্সাম্পল আছে, ওটার সলিউশনও ম্যানুয়ালে দেওয়া আছে। So আপনি টপিকটা শেষ করার পরে ওই কোশ্চেনটা যখন নিজে পড়বেন, আনসার না দেখে সলভ করবেন, আপনার কনসেপ্ট ক্লিয়ার। আর সলভ করতে না পারেন, আনসারটা দেখে সলভ করবেন, তারপরে বুঝছেন কিনা দেখবেন আপনার কনসেপ্ট ক্লিয়ার। সো সার্টিফিকেট লেভেলে ম্যানুয়ালের বাইরে যাওয়ার আপাতত কোনো কারণ নাই। সো ফার All যত right, কোশ্চেন sir. হয়েছে, Thank you. এখনো পর্যন্ত যা কোশ্চেন হয়েছে ম্যানুয়াল এনাফ। এখন ভবিষ্যতের কথা বলতে পারি না, ঠিক আছে? All right, sir. ম্যানুয়ালের বাইরে আপাতত যাওয়ার দরকার নাই। আর পরীক্ষা, বেশি বেশি পরীক্ষা দিতে হবে। কেউ যদি মনে করেন আমি একটা একটা পরীক্ষা দেবো, দুটো পরীক্ষা দেবো, আপনি লস করবেন। পরীক্ষা একটু বেশি করে দিবেন, পাসের চান্স বেশি থাকবে। পরীক্ষা কম দিবেন না। আর কারণ হচ্ছে, আপনি যদি পরীক্ষার হলে আসেন, আপনার কত, 1.5 ঘন্টা, তাই তো? পরীক্ষার হলে আসলে আপনি যদি 7টা বিষয় রেজিস্ট্রেশন করেন, অনেকের হয়তো আদার কমিটমেন্ট থাকলে ক্লাসের পড়াশোনার জন্য হয়তো হ্যাম্পার হইতে পারে। মানে অ্যানুয়ালি 4টা পরীক্ষা হবে, আপনি যদি যত বেশি রেজিস্ট্রেশন করে ক্লাসে আসেন, পরীক্ষার হলে আসেন, আপনি 3-4টা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিলেন, বাকিটা প্রিপারেশন না নিয়ে পরীক্ষার হলে আসলো, আপনি কোশ্চেনটা দেখে যাবেন পরীক্ষার হলে। কোশ্চেনটা দেখলে পরের পরীক্ষার জন্য একটা ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে। ঠিক আছে? তাহলে পরীক্ষা যদি আমার প্রিপারেশন 2টা থাকে, 2টা দিতে হবে, নট নেসেসারি। বেশি পরীক্ষা দিলে আপনি কোশ্চেন সম্পর্কে একটা আইডিয়া নিয়ে যাইতে পারবেন পরীক্ষার হল থেকে। তাহলে পরের পরীক্ষায় যখন আপনি প্রিপারেশন নিয়ে আসবেন, আপনি সারপ্রাইজ হবেন না। আর কারণ আগের পরীক্ষা আপনি কোশ্চেনটা দেখে আসছেন। কোশ্চেনটা তো পরীক্ষার পরে এটা আপনাদের পাবলিশ করা হয় না, পাবলিশ করা হয়? না স্যার। না স্যার। হবে না। সো যেটা করতে হবে, আমাদেরকে পরীক্ষা দিতে হবে। আমি 3টা প্রিপারেশন নিলাম, কিন্তু আরো 3টা পরীক্ষা দিলাম, কি হবে? পরীক্ষার হলে এসে আমার কনফিডেন্সটা বাড়বে, তাহলে পরের পরীক্ষা আমার পাস হয়ে যাবে ইনশাল্লাহ। আর 7টা পরীক্ষা দিয়ে 7টা অনেকেই পাস করে এখন, 7টা পরীক্ষা দিয়ে 6টা অনেকেই পাস করে।
7টা পরীক্ষা দিয়ে 5টা 6টা 7টা প্রত্যেক এক্সামে পাশ করে, মানে একজন দুজন না, অনেকেই পাশ করেন। সো অরিড হওয়ার কোনো কারণ নাই। ঠিক আছে, তাহলে আমরা স্টার্ট করব চ্যাপ্টার 10 দিয়ে। চ্যাপ্টার স্যার 10 হচ্ছে, যেহেতু প্রশ্ন পাবলিশ করা হয় না, তাহলে কি আমরা বিগত বছরের প্রশ্নগুলো কোথাও পাবো না? না কোথাও পাবেন না, এই জন্য আপনাকে পরীক্ষার হলে যেতে হবে। পরীক্ষার হলে গেলে কোয়েশ্চেন দেখবেন, বিগত বছরের কোয়েশ্চেন ওইভাবে পাবেন না, বাট কিছু স্যাম্পল কোয়েশ্চেন আইসিবি থেকে হয়তো বা দিবে, বাট যেটা কিনা পরীক্ষার কোয়েশ্চেন না। ঠিক আছে, আমি একটা কাজ করছি আপনাদের জন্য, আমি একটা স্যাম্পল কোয়েশ্চেন তৈরি করছি হ্যাঁ যেটা স্যার, আমি ঠিক আছে। আজকে ক্লাসের পরে আপনাদেরকে দিয়ে দেবো। তা আমি শুরুতে এটা সলিউশন দেবো না, শুধু কোয়েশ্চেন দেবো। কেন, আপনি একটা চ্যাপ্টার করবেন, ওই চ্যাপ্টারটা সলভ করবেন। যদি আপনার ধৈর্য না কুলায় পরে সলিউশন দিয়ে দিব। আচ্ছা, তাহলে আমাদের এটা চ্যাপ্টার 10। চ্যাপ্টার 10 কিন্তু আমার প্রথম ক্লাস। এটা হচ্ছে ডকুমেন্টেশন। ডকুমেন্টেশনে আমরা কভার করব পারপাস অফ ডকুমেন্টেশন, ফর্ম এন্ড কন্টেন্ট অফ ডকুমেন্টেশন, সেফ কাস্টোডি এন্ড রিটেনশন অফ ডকুমেন্টেশন, ওনারশিপ অফ এন্ড রাইট অফ অ্যাক্সেস টু ডকুমেন্টেশন। এখন মনে হতে পারে ডকুমেন্টেশন কি? আপনারা তো এখানে যারা আছেন বেশিরভাগই ফার্মে নাই, তাই না? না স্যার, জি জি স্যার, 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 বেশিরভাগই বেশিরভাগই প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল। শিপের প্র্যাকটিক্যাল স্টুডেন্ট। শিপের। ওকে, বেশিরভাগই আমরা হয় বিবিএ করতেছি, হয়তোবা কোথাও সার্ভিসে আছি। আমাদের প্ল্যান হচ্ছে গ্র্যাজুয়েশন কমপ্লিট কমপ্লিট করে ফার্মে আসা। আর যারা আমরা জবে আছি, এই ঝামেলা হচ্ছে। খোঁচাখুচি বাদ দেন, কে খোঁচাখুচি করতেছেন? যারা সার্ভিসে আছি আমরা কি করব, হয়তো আমরা একটা লেভেল পাস করে বা দুটা লেভেল পাস করে ফার্মে আসবো। আর যারা গ্র্যাজুয়েশন, আমরা ইয়েতে আছি, গ্র্যাজুয়েশন করতেছি, গ্র্যাজুয়েশন শেষ করে আসবো। এই জন্য হয়তোবা আপনার প্র্যাকটিক্যাল কাজের সাথে মেলানো কিছুটা আপনার কাছে প্র্যাকটিক্যালি, যেমন না দেখলে অনেক কিছু, প্র্যাকটিক্যালি দেখলে ইজি হয়ে যায় আর কি, না দেখলে আমাদেরকে একটু চিন্তা করে নিতে হবে, বুঝতে হবে। আমি এক্সপ্লেন করব। ডকুমেন্টেশনটা হচ্ছে, আমরা অডিটররা যখন অডিট করি, আমরা যখন বিভিন্ন প্রতিষ্ঠানে অডিট করতে যাই, অডিট করে আমাদেরকে অডিট এভিডেন্স নিতে হয়, মানে অডিট অডিট ডকুমেন্টস মেনটেন করতে হয়, অডিট ওয়ার্কিং পেপারস মেনটেন করতে হয়। তো এটাকে বলা হয় আসলে অডিট ডকুমেন্টেশন। মানে আমি যখন কোনো একটা অডিট করব কোনো একটা প্রতিষ্ঠানে, আমি যে রিভিউ করব, চেক করব, এখন আমি যদি অডিট করে শেষ করে কোনো রকম কাগজপত্র নিজে মেনটেন না করি, তাহলে যে আমি যে অডিট করে আসছি, আমার এটার কোনো তথ্য প্রমাণ থাকবে না। আমি যে অডিট করে আসছি, আমার অডিট ওয়ার্কিং ফাইল না থাকলে আমি কি ঠিকঠাক মতো কাজ করলাম কিনা। প্রথমত আমার টিম যখন কোনো একটা প্রতিষ্ঠানে অডিট করে অফিসে আসবে, তার সিনিয়ররা বা পার্টনার লেভেল থেকে ম্যানেজার লেভেল থেকে অডিট ওয়ার্কিং পেপারগুলো যখন রিভিউ করবে, তখন বুঝবে সে অডিটটা ঠিকঠাক মতো করছে কিনা। এবং ফার্দার এরপরও যদি আমার অডিট নিয়ে কোনো কোশ্চেন অ্যারাইজ হয়, আমি কোনো একটা অডিট করে আসছি, আমার 1 বছর 2 বছর পরে কোশ্চেন অ্যারাইজ হলো যে আমি অডিটটা ঠিকঠাক মতো করি নাই, বা আমার অডিটর হিসেবে আমার যে রেসপন্সিবিলিটি ছিল সেটা আমি ঠিকঠাক মতো পালন করি নাই। এখন আমাকে যদি এই ধরনের কোনো কোশ্চেনের সম্মুখীন হতে হয়, তাহলে আমার যদি অডিট ডকুমেন্টেশন না থাকে, ওয়ার্কিং পেপার না থাকে, আমি সেটা ডিপেন্ড করতে পারবো না। যদি আমি প্রপারলি অডিটটা ডকুমেন্ট করি, মানে ডকুমেন্টেড থাকে, আমি যে যা যা অডিট করলাম, যা যা কাজ করলাম, কি এরিয়া কভার করলাম, কি চেক করলাম, সেটা যদি প্রপারলি ডিউরিং অডিট আমি ডকুমেন্টস মেনটেন করে রাখি, তাহলে আমি এটা আমার ওয়ার্কিং পেপার যে কেউ রিভিউ করলে বুঝতে পারবে আমি অডিট কিভাবে করছি। এবং কেউ যদি আমার অডিটটাকে চ্যালেঞ্জ করে, আমি কিন্তু সেটা ডিফেন্ড করতে পারবো আমার অডিট ডকুমেন্টেশন দিয়ে বা ওয়ার্কিং পেপার দিয়ে। এখন অডিট ডকুমেন্টেশনটার পারপাসটা কি, আমরা এটা কেন মেনটেন করি, সেটা নিয়ে আমরা আলাপ করব। এটা ফর্ম এন্ড কন্টেন্ট, আমি কোন ফর্মে অডিট ডকুমেন্টেশনটা রাখবো, আমি কি ফাইলে রাখবো, ম্যানুয়ালি করবো, এক্সেলে করবো, নাকি আমি ইলেকট্রনিক কোনো মাধ্যমে রাখতে পারি। এবং সেফ কাস্টোডি, আমার অডিট ডকুমেন্টেশন গুলো বা আমার অডিট ওয়ার্কিং পেপার যেটা আমি মেনটেন করি সেটা কিভাবে রাখবো। এটা রিটেনশন, এটা আমাকে কত বছর রাখতে হবে, নাকি আমি জাস্ট অডিট করে আসবো, আসার পরে আমি এটা আবার ডিসপোজ করে ফেলবো। কারণ আমি তো হাজার হাজার অডিট করলে আমার কাছে প্রচুর অডিটের ফাইল থাকবে, তাহলে একটা সময় দেখা যাচ্ছে আমার অফিসে আর জায়গা হবে না। তাহলে রিটেনশন অফ ডকুমেন্টেশন, সেটা আমাকে কতদিন রিটেইন করতে হবে। এবং এটা সেফ কাস্টোডি, আমি কি আমার অডিট ডকুমেন্টেশন যে কাউকে দেখাইতে পারবো, যে কেউ চাইলে আমার এটা দেখতে পারবে। দেন ওনারশিপ, আমি যে অডিট করে আসবো, অডিট করে আসলে আমার যে অডিট ডকুমেন্টস গুলা, যে ওয়ার্কিং পেপার গুলা, এগুলোর ওনার কে, আমি অডিটর নাকি আমি যাদের অডিট করে আসছি তারা এটার ওনার, কার এটার মধ্যে অ্যাক্সেস আছে। মানে আমি যে অডিট করে যে অডিট ডকুমেন্টস গুলো নিয়ে আসবো, ওয়ার্কিং পেপার নিয়ে আসবো,
এখানে কাদের অ্যাক্সেস থাকবে, কারা চাইলে আমার ওয়ার্কিং পেপারটা দেখতে পারবে, রিভিউ করতে পারবে। সো দিজ আর দ্য 4 স্পেসিফিক এরিয়াস আমরা এই চ্যাপ্টারে কভার করব। আচ্ছা, পারপাস অফ ডকুমেন্টেশন। অল অ্যাসুরেন্স ওয়ার্ক, মানে আমরা যে অডিট ওয়ার্কটা করি এটাকে আবার অ্যাসুরেন্স ওয়ার্কও বলে। অল অ্যাসুরেন্স ওয়ার্ক মাস্ট বি ডকুমেন্টেড। আমাদের অডিটিং স্ট্যান্ডার্ডে বলা হচ্ছে আমি যত রকম অডিট ওয়ার্ক করব অথবা অ্যাসুরেন্স ওয়ার্ক করব মাস্ট বি ডকুমেন্টেড, মানে এটা আমার রিটেন থাকতে হবে বা অন্যান্য কোনো ফর্মে থাকতে হবে, বাট আমি যাই করি না কেন দ্যাট শুড বি ডকুমেন্টেড। দ্য ওয়ার্কিং পেপারস আর দ্য ট্যাঞ্জিবল এভিডেন্স অফ দ্য ওয়ার্ক ডান ইন সাপোর্ট অফ দ্য কনক্লুশন। তাহলে আমি যে আসলে একটা অডিট করলাম, অডিট শেষ করে আমার তো কনক্লুশনে আসতে হবে, তাই না? কনক্লুশনে যখন আমি আসব, একজন অডিটরের অডিট শেষ করে সে ম্যানেজমেন্টকে বা ক্লায়েন্টকে কি দিবে, হোয়াট ইজ দ্য এন্ড প্রোডাক্ট অফ এন অডিট। একটা অডিটের তো একটা আউটকাম থাকবে, একটা প্রোডাক্ট থাকবে, এন্ড প্রোডাক্ট থাকবে, ওটা কি বলতে পারবেন কেউ? Sir, written report. স্যার অডিট রিপোর্ট। অডিট রিপোর্টটা হচ্ছে আমার অডিটের আউটকাম বা এন্ড প্রোডাক্ট। তাহলে আমি অডিট রিপোর্টটা যে অডিটর, আমি অ্যাজ এ অডিটর ম্যানেজমেন্টকে অডিট শেষ করে বা শেয়ার হোল্ডার থেকে যে অপিনিয়ন দিব আমার, এটাকে অডিট অপিনিয়ন বলে। এই অডিট অপিনিয়নটা দিব আমি অডিট রিপোর্টের মাধ্যমে, যেটা কিনা আমার অডিটের এন্ড প্রোডাক্ট। তাহলে অ্যাজ এ অডিটর হিসেবে আমি কাজ করে আমার ডেলিভারিটা কি হবে, অডিট রিপোর্ট। তাহলে অডিট রিপোর্টে আমি যে অডিট অপিনিয়নটা দিচ্ছি, এখানে যে আমি একটা কনক্লুশনে আসতেছি, যে অপিনিয়নটা দিচ্ছি এই অপিনিয়নটাকে সাপোর্ট করার জন্য আমার কি থাকতে হবে, ট্যানজিবল এভিডেন্স থাকতে হবে। আমি যে অডিট ওয়ার্কসটা করলাম, অডিট রিপোর্টে বলা আছে আমি কি কি অডিট করলাম, কি কি কভার করলাম, হোয়াট ওয়াজ দ্য বেসিস অফ মাই অডিট, আমার অডিট ম্যাথোডোলজিস কি ছিল, আমি অডিটিং স্ট্যান্ডার্ড কিভাবে কমপ্লাই করছি, সবকিছু বলা আছে। বাট যা বলা আছে তা যে আমি করেছি সেটা প্রমাণ করার জন্য আমার ট্যানজিবল এভিডেন্স থাকতে হবে আমি যেটা কাজ করছি তার। এই জন্য বলা হচ্ছে অল অ্যাসুরেন্স ওয়ার্ক মাস্ট বি ডকুমেন্টেড। মানে আমি যা বললাম, যে অপিনিয়নটা দিচ্ছি, অপিনিয়নটাকে সাপোর্ট করার জন্য যাতে আমার যথাযথ এভিডেন্স থাকে। ক্লিয়ার, বোঝা গেছে? Yes, sir. Yes, জি sir. স্যার। ওকে। অডিট ডকুমেন্টেশন আর ওয়ার্কিং পেপার শুড প্রোভাইড, মানে তাহলে আমি যে অডিট ডকুমেন্টেশন বা ওয়ার্কিং পেপার, এটাকে আমরা ওয়ার্কিং পেপারও বলি, অডিটর হিসাবে আমি ওয়ার্কিং পেপার কি পরিমাণ মেনটেন করব। তাহলে আমি যদি একটা প্রতিষ্ঠানে অডিট করতে যাই, ওই প্রতিষ্ঠান যদি 40,000 50,000 লোক কাজ করে, তাদের যদি বছরে অ্যানুয়ালি 10,000 কোটি টাকার বেশি রেভিনিউ থাকে, তাহলে কি আমি তার 100% সব ট্রানজাকশন চেক করব? সব কিছুর জন্য আমি ডকুমেন্টস মেনটেন করব? একটা কোম্পানিতে সারা বছর যে কাজ করছে 30 থেকে 40,000 লোকজন, ওইখানে যে 10,000 কোটি টাকা সেল হয়, ম্যানুফ্যাকচারিং হয়, এত প্রসেস, জি। এত অ্যাক্টিভিটি, হাজার হাজার ট্রানজাকশন হ্যাঁ। হচ্ছে, লাখ লাখ জার্নাল এন্ট্রি হচ্ছে, হাজারো লেজার লেজার ব্যালেন্সেস আছে, হিউজ ডকুমেন্টস আছে। তাহলে কি আমি সবকিছু কপি করে নিয়ে আসবো অফিসে? না স্যার, সম্ভব না স্যার। নো না, স্যার, স্যার। স্যার তাহলে আমাকে নো কি স্যার। করতে হবে? সাফিসিয়েন্ট, a sufficient and appropriate record of the basis for the assurance providers report। তাহলে আমি অডিট ডকুমেন্টেশন বা অডিট ডকুমেন্টস বা ওয়ার্কিং পেপার যেটা মেনটেন করবো, দ্যাট শুড বি সাফিসিয়েন্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট। মানে সাফিসিয়েন্সি কতটুকু হবে সেটা আমাকে জাজ করতে হবে অ্যাজ এ অডিটর। এটা ডিপেন্ড করবে আমার প্রফেশনাল জাজমেন্টের উপরে। আমি নিজে জাজমেন্ট অ্যাপ্লাই করবো যে আমি আসলে কি পরিমাণ ওয়ার্কিং পেপার মেনটেন করব। এবং তাহলে সাফিসিয়েন্সিটা হচ্ছে কি, পরিমাণ, আমি কত পার্সেন্ট ওয়ার্কিং পেপার মেনটেন করব, কি পরিমাণ কাজ করব। তাহলে ওটা কিন্তু আমাকে কোনো গাইডলাইন বলে দিবে না, এটা আমাকে জাজ করতে হবে। কারণ আমি কত বড় কোম্পানিতে যাচ্ছি, তাদের ট্রানজাকশন ভলিউম কেমন, ওই কোম্পানির সাইজ কেমন, সেটার উপর ডিপেন্ড করে আমাকে ডিসাইড করতে হবে আমি কি পরিমাণ অডিট ওয়ার্কিং পেপার মেনটেন করব। এবং অ্যাপ্রোপ্রিয়েট, মানে অ্যাপ্রোপ্রিয়েটনেস, আমি যদি শুধুমাত্র ওয়ার্কিং পেপার করতেই থাকি হবে না, দ্যাট শুড বি অ্যাপ্রোপ্রিয়েট, মানে কি কোয়ালিটি। সাফিসিয়েন্ট হচ্ছে মানে সাফিসিয়েন্সি হচ্ছে কি, কোয়ান্টিটি মেজার করে আমি কি পরিমাণ রাখবো। আর অ্যাপ্রোপ্রিয়েটনেসটা হচ্ছে আমি যা ওয়ার্কিং পেপার বা অডিট ডকুমেন্টেশন যেটা আমি মেনটেন করতেছি বা অবটেইন করতেছি, সেটা কি হইতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট হইতে হবে, মানে কোয়ালিটি ঠিকঠাক থাকতে হবে। আমি কোয়ালিটি লেস 10টা ডকুমেন্টস তৈরি করার থেকে উইথ কোয়ালিটি একটা তৈরি করলে সেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। এই জন্য বলা হচ্ছে অডিট ওয়ার্কিং পেপারস অথবা ডকুমেন্টেশনের ক্ষেত্রে আমার এনশিওর করতে হবে সাফিসিয়েন্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট রেকর্ড অফ দ্য বেসিস ফর অ্যাসুরেন্স প্রোভাইডার্স রিপোর্ট। মানে আমি ফাইনালি যে রিপোর্টটা দিচ্ছি, ওই রিপোর্টটাকে জাস্টিফাই করার জন্য, ডিফেন্ড করার জন্য, ওটা কনক্লুশনে আসার জন্য আমার যতটুকু ডকুমেন্টস দরকার হয় ততটুকু ডকুমেন্টস আমার মেনটেন করতে হবে এবং ওই কোয়ালিটি ডকুমেন্টস মেনটেন করতে হবে।
আমি একটা ডকুমেন্টস বা একটা ওয়ার্কিং পেপার মেনটেন করলাম যেটা কিনা কোয়ালিটেটিভ না, মানে ওরকম অথেন্টিক ডকুমেন্ট না আর কি। আচ্ছা, এভিডেন্স দ্যাট দ্য এঙ্গেজমেন্ট ওয়াজ পারফর্ম ইন অ্যাকর্ডেন্স উইথ স্ট্যান্ডার্ড এন্ড অ্যাপ্লিকেবল লিগ্যাল এন্ড রেগুলেটরি রিকোয়ারমেন্টস। আমার কিছু কিছু এঙ্গেজমেন্টের টার্ম থাকে, অডিট এঙ্গেজমেন্টের ক্ষেত্রে কিছু ডকুমেন্টস আমাকে অডিটিং স্ট্যান্ডার্ড বলে দিছে, আমি আমার এঙ্গেজমেন্টের ক্ষেত্রে আমার কি কি থাকতে হবে। এটা আপনার চ্যাপ্টার 1 to 4 যখন পড়বেন তখন আপনাদেরকে মামুন ভাই এক্সপ্লেন করবে যে একটা এঙ্গেজমেন্ট কিভাবে আপনি অ্যাকসেপ্ট করবেন, ওইখানে এঙ্গেজমেন্ট লেভেলে কি কি ডকুমেন্টস মেনটেন করবেন। তাহলে একটা হচ্ছে আমি সাফিসিয়েন্সি এন্ড অ্যাপ্রোপ্রিয়েটনেস, আরেকটা হচ্ছে এভিডেন্স দ্যাট দ্য এঙ্গেজমেন্ট ওয়াজ পারফর্ম ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য স্ট্যান্ডার্ড, মানে আমি যে আমার অডিটটা বা অ্যাসুরেন্স সার্ভিসটা অ্যাজ পার স্ট্যান্ডার্ড, মানে স্ট্যান্ডার্ড কমপ্লাই করে কাজ করছে, সেটার এভিডেন্স আমাকে রাখতে হবে, কারণ স্ট্যান্ডার্ড আমাকে গাইড করছে। আমার যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অন অডিটিং, যেটা অ্যাজ এ অডিটর আমাকে কমপ্লাই করে অডিটটা করতে হবে, ওই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অন অডিটিং আইএসএ আমাকে বলে দিছে কোন এরিয়াতে আমি কিভাবে কাজ করব, কোন এরিয়া কিভাবে কভার করবো, এটা গাইডলাইন অডিটরকে দেওয়া আছে। তাহলে আমি যে স্ট্যান্ডার্ডটা কমপ্লাই করে অডিটটা করছি সেটার এভিডেন্স থাকতে হবে। তাহলে দিজ আর দ্য পারপাস অফ ডকুমেন্টেশন। ক্লিয়ার? এখানে কোনো কোয়েশ্চেন আছে এই পার্টে? ডকুমেন্টেশন পারপাসটা বুঝে গেছি না? জি জি স্যার। স্যার। জি স্যার। আচ্ছা, ডেফিনিশন। এখন আসেন, এরপরে হচ্ছে ডেফিনিশন। আপনার হয়তোবা আমি এখানে আপনি ম্যানুয়ালের সাথে লিঙ্ক করতে পারবেন, হয়তো ওয়ার্ডিং 100% মিলবে না। আমি এখানে একটু ডিটেইল করার চেষ্টা করছি, কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো জায়গায় একটু সামারাইজ করছি। সো আপনারা এটার সাথে ম্যানুয়ালটা মিলাবেন, পড়বেন। কোনো কোশ্চেন থাকলে, ফার্দার কোশ্চেন থাকলে আমাকে নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবেন, বা যাদের আগে থেকে পড়া আছে এখনো জিজ্ঞেস করতে পারেন। স্যার, আচ্ছা, বলেন। ডকুমেন্টেশন মিনিংটা স্যার যদি ওভারঅল বুঝি নাই। ডকুমেন্টেশন মানেটা একটু যদি বলতেন ক্লিয়ার হচ্ছে। ডকুমেন্টেশনের কি জানতে চান বাংলা? এই যে ডেফিনিশনটা শুনেন আগে। হোয়াট ইজ ডকুমেন্টেশন? অডিট ডকুমেন্টেশন হচ্ছে মানে ওয়ার্কিং পেপার। অডিট ডকুমেন্টেশনটা হচ্ছে ওয়ার্কিং পেপারস। আপনি যে অডিট করবেন আপনার ওয়ার্কিং থাকবে না। আপনাকে যদি আমি বলি যে পরীক্ষায় এই ম্যাথটা করেন, তো ম্যাথ করার জন্য আপনার কিছু ওয়ার্কিং করা লাগে না? জি স্যার। তো অডিট করার সময় আপনি শুধু অডিট করে আসছেন, কিন্তু চেহারা দেখে আসছেন, বসে বসে অডিট করে চলে আসছেন, এরপর আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনি অডিটটা কিভাবে করছেন, আপনি কিছু দেখাইতে পারলেন না। ওটা হচ্ছে ডকুমেন্টেশন বা ওয়ার্কিং পেপার। আপনি জি যদি স্যার। এসে আমাকে দেখাইতে পারেন দিস আর দ্য ওয়ার্কিং পেপার, আমি এই কাজটা করছি, আপনাকে আমি একটা কাজ দিলাম, আপনাকে বললাম যে আপনি এই 3টা ম্যাথ করে নিয়ে আসেন, আপনি বললেন যে আমি করছি, তাই বললাম যে ওয়ার্কিং পেপার কই, খাতা দেখান। তো অডিট ডকুমেন্টেশন বা অডিট ওয়ার্কিং পেপারটা হচ্ছে একই জিনিস। আপনি অডিট করে আসছেন, অডিট যে করছেন সেটার প্রমাণটা হচ্ছে অডিট ওয়ার্কিং পেপার বা ডকুমেন্টেশন। স্যার, স্যার স্যার এগুলো অডিট কি বেসিক্যালি ডকুমেন্টেশনের বিষয়টা হচ্ছে বেসিক্যালি একটা প্রুফ যে আমি ওখানে কি করছি এবং ওখান থেকে আমি কি পাইছি। এক্স্যাক্টলি। স্যার এগুলো কি বেসিক্যালি স্যার ভাউচার্স অথবা ব্যাংক স্টেটমেন্ট অথবা কোনো ধরনের এগ্রিমেন্ট, এগুলো এইসব পেপার? এটা ডকুমেন্টেশন বা ওয়ার্কিং পেপারটা আপনি তৈরি করবেন। এখন আপনি যদি ক্লায়েন্ট থেকে একটা কপি নিয়ে আসেন, ক্লায়েন্ট তৈরি করছে, দ্যাট ইজ নট ওয়ার্কিং পেপার। ওটা হচ্ছে অডিট এভিডেন্স। মানে আপনি চিন্তা করলেন যে, আমরা যদি একটু প্র্যাকটিক্যালি এক্সপ্লেন করি, ধরেন সে একটা অ্যাসেট পারচেস করছে, কোম্পানি অ্যাসেট পারচেস করলে জার্নাল কি হবে? একটা অ্যাসেট পারচেস করছে, হোয়াট শুড স্যার বি দ্য জার্নাল এন্ট্রি? ইকুইপমেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। অ্যাসেট ডেবিট ক্যাশ ক্রেডিট, তাই তো? এখন আপনি, সে এটা ডেবিট ক্রেডিট করে একটা বাউচার তৈরি করছে, বাউচার তৈরি করে সে লেজারে পোস্টিং দিছে, এবং সে তো একটা অ্যাসেট নিশ্চয় পারচেস করছে, তাই না? জি স্যার। সে ধরেন একটা একটা ফার্নিচার পারচেস করছে হাতিল থেকে, তাহলে হাতিলের একটা তার কি থাকবে, ইনভয়েস থাকবে না? ইয়েস স্যার। তাহলে সে একটা জার্নাল দিল, অ্যাসেট ডেবিট ব্যাংক ক্রেডিট। জার্নালটা তৈরি করার পরে জার্নালটা পোস্টিং দিয়ে দিল লেজারে, লেজার থেকে চলে গেল কোথায়? ট্রায়াল ব্যালেন্সে, ট্রায়াল ব্যালেন্স থেকে কোথায় গেল? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে। আর এটার সাথে সাপোর্টিং হিসাবে সে যে জার্নালটা দিল আসলে আদৌ পারচেস করছে কিনা, এটার প্রমাণ হিসেবে কি থাকবে? হাতিল থেকে যে সে পারচেস করছে, পারচেসের কি ডকুমেন্টস থাকবে, ইনভয়েস থাকবে, এই তো। ইনভয়েস। এটা কে মেনটেন করবে? আপনার ক্লায়েন্ট মেনটেন করবে, যারা অ্যাকাউন্টস প্রিপেয়ার করছে তারা। এখন অ্যাজ এ অডিটর আমার দায়িত্ব কি? আমি দেখবো তার পারচেসটা অথেন্টিক কিনা, আসলে পারচেসটা হয়েছে কিনা, তাই তো?
জি স্যার। জি স্যার। আমি প্রথমত দেখবো সে প্রপার জার্নাল দিল কিনা, সে অ্যাসেট ক্রেডিট করে রাখছে, ব্যাংক ডেবিট করে রাখছে, জার্নাল তার কারেক্ট হলো? নো স্যার। নো হলো না না। স্যার। এখন সে এটা 1 কোটি টাকা করছে, অ্যাসেট ডেবিট ব্যাংক ক্রেডিট 1 কোটি টাকা। এখন আমি অডিটর হিসেবে চেক করবো যে সে হাতিল থেকে যে ইনভয়েসটার সাথে ক্রস চেক করে দেখবো আসলে সে কি 10 লাখ টাকা পারচেস করে একটা জিরো বেশি বাড়াই দিয়ে এটাকে 1 কোটি টাকা করছে কিনা। তারপরে দেখা যাচ্ছে সে চেয়ার টেবিল বেশ কয়েকটা আইটেম মিলে তার 1 কোটি টাকা হয়, তাহলে অ্যাজ অডিটর হিসেবে আমি কি দেখবো 1 কোটি টাকা ঠিক আছে কিনা, হাতিল থেকে আসলে কিনছে কিনা, ডকুমেন্টসটা অথেন্টিক কিনা, এই জিনিসগুলো চেক করবো। চেক করে আমি একটা ওয়ার্কিং পেপার তৈরি করব। তো সে তো শুধু হাতিল থেকে কিনছে তা না, তার অ্যাসেটের প্রচুর অ্যাসেট পারচেজ আছে। তাহলে অ্যাসেট পারচেসের উপর আমার একটা ওয়ার্কিং পেপার থাকবে, এটা হাতিল থেকে, এটা হতে পারে ব্রাদার্স থেকে, এটা হতে পারে ধরেন ইয়ে থেকে, এই যে এই সে একটা গাড়ি পারচেস করছে, একটা বিএমডব্লিউ পারচেস করছে, এরকম যত অ্যাসেট পারচেস আছে আমি একটা ওয়ার্কিং পেপার তৈরি করলাম আমার মতো করে। আমি একপাশে ডেট লিখলাম, মানে বাউচিং করলাম, এই ডেটে এটা পারচেস করছে, হ্যাঁ এটা ডকুমেন্টস পাওয়া গেছে, পাশে আমি কমেন্ট করলাম। এভাবে করে করে আমি টোটাল একটা ওয়ার্কিং পেপার তৈরি করলাম, ওটা হচ্ছে আমার ওয়ার্কিং পেপার। তো যেখানে যেখানে আমি প্রবলেম পাইলাম, দেখা যাচ্ছে না সেখানে 10 লাখ টাকা পারচেস করে একটা জিরো বাড়াই দিছি, তাহলে ওখানে আমার একটা অডিট অবজেকশন থাকবে যে সে এখানে প্রপারলি এটা অ্যাকাউন্ট ফর করে নাই, অথবা যেখানে যা ডেবিট করার কথা ডেবিট না করে ক্রেডিট করে ফেলছে। তন্ময় সাহা, আপনি মনে হয় একটু কারসর নাড়াচাড়া করতেছেন, আপনি একটু ইয়ে করেন, মিউট করে। এরপরে আমি তার টোটাল জিনিসটা চেক করে আমার মতো আমি যে ওয়ার্কিং পেপারটা তৈরি করবো, এটা হচ্ছে আমার অডিট ডকুমেন্টেশন। এখন আমি যদি তাকে বলি যে ভাই আপনি যেই কটা পারচেস করছেন সবগুলোর বাউচার আমাকে কপি দেন, আপনি যে হাতিল থেকে, ব্রাদার্স থেকে, বিএমডব্লিউ থেকে, বিভিন্ন জায়গা থেকে অ্যাসেট গুলো পারচেস করছেন ওদের ইনভয়েসের কপিগুলো দেন, তো ওই যে কপিগুলো নিয়ে আসবো, এগুলো হচ্ছে আমার অডিট এভিডেন্স। মানে সে যে আসলে এটা পারচেস করছে এটার আমি একটা এভিডেন্স নিয়ে আসলাম, প্রমাণ নিয়ে আসলাম। আর সে পারচেস করে ঠিকঠাক মতো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী অ্যাকাউন্টসে ঠিকঠাক মতো ডেবিট ক্রেডিট করে সবকিছু প্রপারলি অ্যাকুরেটলি অ্যাকাউন্টসে আনছে কিনা, ওটা চেক করার জন্য আমি যে একটা ওয়ার্কিং পেপার তৈরি করবো, নিজে যে নিজে ক্যালকুলেশন করবো, এটা হচ্ছে আমার ওয়ার্কিং পেপার। বুঝা গেছে? ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। স্যার জি এদিকে স্যার। শুধু ইনভয়েস গুলা কালেক্ট করাই কি এনাফ, নাকি ওই অর্গানাইজেশন না, থেকে এখানে ইনভয়েস গুলা? আমার এখানে আমার অডিটে আরো কাজ আছে। আমি আপনার ওই অডিটিং এর হয়তো ডিটেল যেতে চাচ্ছি না। কেউ যদি একটা অ্যাসেট পারচেস করে, এটা আমার চ্যাপ্টারের রেলিভেন্ট না, বাট একটা অ্যাসেট যদি সে পারচেস করে, তাহলে আমি অডিটর হিসেবে কিন্তু আমার এখানে অনেক কোয়েরি থাকবে। আমার কি কোয়েরি থাকবে, ভাই তুমি যে একটা ধরেন একটা, সে একটা ব্র্যান্ড নিউ গাড়ি পারচেস করছে কোম্পানির জন্য, আমরা একটা বড় বড় আইটেম নিয়ে ধরি। এখন অডিটর হিসেবে আমি দেখলাম যে ওই কোম্পানির ইনভয়েসের সাথে ফিগারের সাথে মিলে গেছে, ডেবিট ক্রেডিট সব ঠিকঠাক আছে, তাহলে আমার অডিট শেষ হয়ে যাবে? শুধু আমি আমি কি শুধু ফিগার নো স্যার। অ্যাকুরেসি দেখার জন্য গেছি? নো স্যার। না স্যার, আমি কি করব, ফিজিক্যালি এই আসলে কোম্পানির ওটা আছে কিনা কোম্পানি এটাও যে দেখতে হবে। কোম্পানি যে অ্যাসেটটা পারচেস করছে আসলে তার গাড়িটা দরকার ছিল কিনা। এই কোম্পানিতে 1 লক্ষ শেয়ার হোল্ডার আছে, তাহলে তো শেয়ার হোল্ডারদের ইন্টারেস্ট দেখতে হবে। তাহলে গাড়িটা সে কোম্পানির জন্য, কোম্পানির কি আসলে এই বিএমডব্লিউটা 2 কোটি টাকা দামের বিএমডব্লিউ তার দরকার ছিল কিনা সেটা আমাকে অ্যাসেস করতে হবে। এই গাড়িটা কোম্পানির নামে কিনলো কিনা, নাই কোম্পানির এমডির নামে কিনে ফেলছে, এটা আমাকে দেখতে হবে। এই গাড়িটা কেনার সময় মার্কেট থেকে বিএমডব্লিউ দেখা যাচ্ছে বাংলাদেশে 5টা কোম্পানি বিএমডব্লিউ সেল করে ফর এক্সাম্পল, তাহলে 5টা কোম্পানির দাম ভেরি করতে পারে না? জি স্যার। ভেরি করতে পারে। তাহলে 5টা কোম্পানি থেকে কোটেশন নিয়ে এসে মার্কেটে থেকে কম্পিটিটিভ প্রাইসে পারচেস করছে কিনা সেটা দেখতে হবে। এবং এই এই অ্যাসেটটা পারচেস করার জন্য কোম্পানির যে অথরিটি ম্যাট্রিক্স, মানে প্রপার অ্যাপ্রুভাল আছে কিনা, নাকি অ্যাকাউন্টেন্ট সাহেব নিজে কিনে নিয়ে আসছে, এরকম বিভিন্ন পয়েন্টে বিভিন্ন অ্যাঙ্গেলে আমাকে জাজমেন্ট অ্যাপ্লাই করে চেক করতে হবে। ওটা হচ্ছে আমার অডিট। ঠিক আছে? জি স্যার। তো আমি শুধু ফিগারটা অ্যাকুরেটলি আছে কিনা দেখে চলে আসলাম, ফিগার তো আমার এখন সফটওয়্যারও আমার ক্যালকুলেশন করে দে, অ্যাকাউন্টসটা করছে সে অ্যাকাউন্টিং সফটওয়্যার, তাহলে আমি চেক করে তো ভুল ভ্রান্তি পাবো না, তাই না? জি স্যার। ওকে, এইভাবে আমাদেরকে প্রত্যেকটা স্যার এরিয়াতে অডিট করতে অলসো হয়। গাড়িটা ফিজিক্যালি অ্যাভেলেবেল আছে কিনা এটাও এক্স্যাক্টলি, দেখতে ফিজিক্যাল হবে। এক্সিস্টেন্স। এবার যদি আপনাকে বলতে যাই একটা অ্যাসেট কিনতে হলে 7 পয়েন্ট দেখতে হয়। হ্যাঁ, আপনি কি ফার্মে আছেন? আমি? আপনি না কি ফার্মে স্যার। জয়েন করছেন? না স্যার। আপনি একটা অ্যাসেট, ফিক্সড অ্যাসেট, যেহেতু আপনি ফিজিক্যাল এক্সিস্টেন্সের কথা বলছেন, একটা ফিক্সড অ্যাসেট ভেরিফাই করতে হলে আমাদেরকে 7টা পয়েন্ট দেখতে হয়। 7 পয়েন্টস ফর ভেরিফিকেশন অফ ফিক্সড অ্যাসেট কি? CABEBOD, মানে ক্যাপ বোর্ড বলে, মানে সি ফর কস্ট, এ ফর অথরাইজেশন, মানে কস্ট, যেই কস্টে অ্যাসেটটা পারচেস করছে কস্টটা ঠিক আছে কিনা, এ ফর অথরাইজেশন, বি ফর বেনিফিশিয়ারি, ই ফর এক্সিস্টেন্স, মানে ফিজিক্যালি এক্সিস্ট করে কিনা। আমি দেখা যাচ্ছে কাগজে পত্রে ডকুমেন্টস একটা জিনিস পারচেস করছি,
কিতাবে আছে কিন্তু গোয়ালে নাই। তাহলে আমার গাড়ির আর ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে কিনা, যে কোনো অ্যাসেট পারচেস করলে সেটার ফিজিক্যাল এক্সিস্টেন্সটা এনশিওর মানে আমাকে দেখতে হবে। তারপরে বি, ভ্যালুয়েশন করা, প্রপার ভ্যালুতে আনছে কিনা। এরপর ফাইনালি ডি হচ্ছে ডিসক্লোজার, তাহলে অ্যাকাউন্টস এটা ডিসক্লোজ করছে কিনা। এভাবে আমরা 7টা পয়েন্ট দিয়ে চেক করি, যদিও এটা আপনাদের এই চ্যাপ্টারের জন্য রিলিভেন্ট না, এগুলো প্রফেশনাল লেভেল আপনাদের লাগবে। ঠিক আছে, ওকে। তাহলে ডকুমেন্টেশনটা হচ্ছে অডিট ডকুমেন্টেশন অর ওয়ার্কিং পেপার ইজ দ্য রেকর্ড অফ প্রসিডিউরস পারফর্ম। আপনি যে অডিট প্রসিডিউরটা পারফর্ম করছেন সেটা রেকর্ড। রেলিভেন্ট এভিডেন্স অবটেইন, ঠিক আছে, রেলিভেন্ট এভিডেন্স গুলো আপনার ওয়ার্কিং পেপারের সাথে থাকবে। কনক্লুশন রিচড, তাহলে আমার এই 3টা জিনিসের জন্য আসলে ওয়ার্কিং পেপারটা লাগবে, এবং এটা এসেনশিয়াল ফর অডিট কোয়ালিটি, অ্যাকাউন্টেবিলিটি এন্ড কমপ্লায়েন্স। আমি যদি অডিটটা কোয়ালিটি ওয়েতে অডিটটা শেষ করতে চাই, তাহলে অবশ্যই আমাকে অডিট ডকুমেন্টেশন ওয়ার্কিং পেপারস মেনটেন করতে হবে। আমি অ্যাজ এ অডিটর আমার যে অ্যাকাউন্টেবিলিটি সেটা যদি আমি ঠিকঠাক মতো পালন করতে যাই, তাহলে অবশ্যই আমাকে ওয়ার্কিং পেপার নিতে হবে। ফাইনালি ফর কমপ্লায়েন্স, আমি শুধু অডিট করে চলে আসছি, কোনো অডিট ওয়ার্কিং পেপারস নাই, অডিট ফাইল মেনটেন করি নাই, তাহলে যে কোনো রেগুলেটর চাইলে আমার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে। আপনি কোনো একটা ব্যাংকের অডিট করে আসছেন, কিছুদিন পর ব্যাংকের রেগুলেটরকে, সবগুলো ব্যাংকের বাংলাদেশের রেগুলেটরকে, স্যার বাংলাদেশ বাংলাদেশ ব্যাংক। ব্যাংক। বাংলাদেশ ব্যাংক কোন একটা কোয়েরি করতেছে, অডিটরকে বললো যে আপনি এটার ওয়ার্কিং পেপার দেখান, এটা কিভাবে কি অডিট করছেন তারা জানতে চায়, আপনি ওয়ার্কিং পেপার দেখাতে পারলেন না। তাহলে আপনি বাংলাদেশ ব্যাংক যে অডিটর এনলিস্টমেন্ট করে এখান থেকে চাইলে আপনাকে পানিশমেন্ট দিতে পারবে। পানিশমেন্ট কি, আপনাকে এনলিস্টমেন্ট থেকে বাদ দিয়ে দিতে পারবে, যদি আপনার বাংলাদেশ ব্যাংকের আইন অনুযায়ী, গাইডলাইন অনুযায়ী আপনার কোন রকম যে আপনি যে অডিটটা করবেন, অডিটে যদি কোনো রকম অনিয়ম পায়, আপনি যদি ওয়ার্কিং পেপার মেনটেন না করেন, তাহলে বাংলাদেশ ব্যাংক যদি আপনাকে কোয়েরি করে আপনি জবাব দিতে পারবেন না। তাহলে আমার অডিট ওয়ার্কিং পেপারটা এসেনশিয়াল ফর কোয়ালিটি অডিট করতে যদি চাই আমি, এবং আমি যে আমার অ্যাকাউন্টেবিলিটি সেটা যদি আমি ঠিকঠাক মতো কি করতে পারি, অ্যাকাউন্টেবিলিটি আমার যদি আমি ডিসচার্জ করতে যাই, এবং আমার যদি কমপ্লায়েন্সটা এনশিওর করতে যাই, তাহলে ওয়ার্ড ডকুমেন্টেশন দরকার আছে। এখন অডিট ডকুমেন্টেশন আমার কি কাজে লাগে দেখেন। অডিট ডকুমেন্টেশন সার্ভস টু অ্যাসিস্ট অডিট প্ল্যানিং এন্ড এক্সিকিউশন। আমি যে ওভারঅল অডিট প্ল্যানটা করব, অডিটটা আমি কিভাবে প্ল্যান করব, কিভাবে এক্সিকিউট করব, সেটা আমাকে ডকুমেন্টেশন হেল্প করতেছে। কারণ আমি যখন একটা অডিট টিমকে অডিটে পাঠাবো আমার অফিস থেকে, তার আগে কিন্তু আমি তাকে অডিট প্ল্যান করে দিচ্ছি অফিসে বসে। এটা আপনার কাছে মনে হতে পারে আমি যখন একটা অডিট ফার্মে জয়েন করব, আমার তো কোনো এক্সপেরিয়েন্স নাই, তাহলে আমাকে যদি প্রথমে বলা হয় অডিট করার জন্য, আমি একা একা কিভাবে কি করবো, আমার তো কোনো এক্সপেরিয়েন্স নাই। তা আমরা কি করি, অডিট শুরু করার আগে একটা অডিট প্ল্যান করি, মানে টিমকে আমরা ঠিকঠাক মতো ট্রেন আপ করে তারপর অডিটে পাঠাই। কারণ আমাদের নিজস্ব অডিট প্র্যাকটিস ম্যানুয়াল থাকে অডিট ফার্মগুলোতে। একটা অডিট কিভাবে যাওয়ার আগে অডিট টিমের সাথে বসে তাদেরকে স্কোপ অফ ওয়ার্কটা, তারা অডিটে কি কভার করবে, কি এরিয়া যাবে, কিভাবে রিস্ক অ্যাসেসমেন্ট করবে, ডিটেইল তাদেরকে ট্রেনিং দিয়ে পাঠানো হয়। এবং ইন হাউস একটা অডিট প্ল্যানিং করে তাদেরকে পাঠানো হয় কিভাবে তারা ওভারঅল অডিটটা এক্সিকিউট করবে। দেন ফ্যাসিলিটেট সুপারভিশন এন্ড রিভিউ, একটা টিম ফিল্ডে গিয়ে কি করে, অ্যাজ পার প্ল্যান কাজ করে। আবার অডিটটাকে কিন্তু কেউ কেউ সুপারভাইজ করে। আমার অডিট টিমের উপর অডিট সুপারভাইজার থাকে, অডিট ম্যানেজার থাকে, তারা কি করবে, তারা টাইম টু টাইম টিমটাকে সুপারভাইজ করবে এবং তাদের কাজগুলোকে রিভিউ করবে। তাহলে ডকুমেন্টেশন আমার ওটা কিন্তু সার্ভ করে। Demonstrate compliance with ISS. As a auditor, we always have to comply with the international accounting standards. ISS গুলো আমাদেরকে সবসময় কমপ্লাই করে কাজ করতে হবে। আর আমরা আরেকটা শুনছি কি, IAS মানে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, বা IFRS ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ISA এন্ড IAS? ISA হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অন অডিটিং, মানে এগুলো হচ্ছে অডিটিং স্ট্যান্ডার্ড, যারা অডিটর তারা স্ট্যান্ডার্ড গুলা কমপ্লাই করে অডিটটা করবে। আর IAS হচ্ছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, যারা অ্যাকাউন্টেন্ট বা ম্যানেজমেন্ট তারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রিপেয়ার করবে ইন কমপ্লায়েন্স উইথ দ্য IAS। IAS 16 প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, IFRS 15 রেভিনিউ, কিভাবে রেভিনিউ রিকগনাইজ করবে, রেভিনিউর জন্য সে রেভিনিউ অ্যাকাউন্টস কিভাবে শো করবে। প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, কোনো অ্যাসেট পারচেজ করলে সে কিভাবে ডেপ্রিসিয়েশন চার্জ করবে, কিভাবে সে অ্যাকাউন্ট ফর করবে, সমস্ত গাইডলাইন গুলো IAS আছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে। তাহলে ISA হচ্ছে ফর ম্যানেজমেন্ট বা অ্যাকাউন্টেন্ট, আর IAS হচ্ছে আমার অডিটরের জন্য। আমি অডিটর কিভাবে একটা অডিট অ্যাকসেপ্ট করব, কিভাবে আমি অডিটটা কন্ডাক্ট করব, কিভাবে অডিট প্ল্যান করব, কিভাবে প্রোগ্রাম করব, কিভাবে আমি অডিট রিপোর্ট ইস্যু করব, সবকিছু আমার ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অন অডিটিং এ আছে। প্রোভাইড ফিউচার রেফারেন্স ফর অডিট, তাহলে আমি যদি আজকে অডিট করি, 5 বছর পরে যদি আমার কোনো ইস্যু অ্যারাইজ হয়, সেটা কিন্তু আমি ডিফেন্ড করতে পারবো আমার আজকে ওদের ঠিকমতো অডিট ডকুমেন্টেশন মেনটেন করি। সাপোর্ট কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড এক্সটার্নাল ইন্সপেকশনস,
আমাদের নিজেদের কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট থাকে। এভরি ইন্ডিভিজুয়াল অডিট ফার্ম হ্যাভ দেয়ার ওন কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট। আমাদের কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট কি করে, আমরা যদি 8-9 জন পার্টনার একটা ফার্মে কাজ করি, আমাদের দেখা যাচ্ছে কোনো একজন পার্টনার, একজন ম্যানেজার একটা টিম নিয়ে কাজ করে। তারা কি করে, তারা কোয়ালিটি কন্ট্রোল রিভিউ করে। মানে ফার্মের যে বিভিন্ন, আমার যে শত শত অডিট করছি, আমার যে 20-50টা 60টা 70টা অডিট টিম আছে, টিমগুলো যে অডিটগুলো করে আসে, অডিটটা ঠিকঠাক মতো করতেছে কিনা, তারা কি কোয়ালিটি মেনটেন করে অডিট করে আসতেছে কিনা, নাকি পুয়ার কোয়ালিটি অডিট করতেছে, সেটা এনশিওর করে আমার কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট। আর কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট আমি আমার টিম ঠিকঠাক মতো কাজ করছে কিনা সেটা এনশিওর করে অডিট ডকুমেন্টেশন বা ওয়ার্কিং পেপার দেখে। এক্সটার্নাল ইন্সপেকশন, সেন্ট্রাল ব্যাংক, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল, আইসিএবি, মানে দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ, আমরা যারা আইসিএবির মেম্বার, সিএ ফার্মগুলো আইসিএবির মেম্বার, সিএরা আইসিএবির মেম্বার, তাহলে আমাদেরকে সবসময় আইসিএবির গাইডলাইন মেনে চলতে হয়, আইসিএবির বাইলজ মেনে চলতে হয়। আইসিবি যা যা ইনস্ট্রাকশন দিবে, অর্ডার দিবে, সেটা আমাদেরকে কমপ্লাই করতে হয়। আইসিবি চাইলে আমাদের যে কোনো অডিট ফাইল রিভিউ করতে পারে, আমি ঠিকঠাক মতো অডিট করছি কিনা। তাহলে আমি অডিট করে অডিট ওয়ার্কিং ফাইল সবসময় অ্যাভেলেবেল রাখতে হবে ফর এক্সটার্নাল ইন্সপেকশনস, যে এনি রেলিভেন্ট অথরিটি আমার অডিট ফাইল রিভিউ করতে পারে, সেই জন্য আমাকে সেটা অ্যাভেলেবেল রাখতে হবে। একজন হ্যান্ড রেজ করছে, হ্যান্ড রেজ করছেন একজন, বলেন, কোশ্চেন আছে? স্যার 4 নাম্বারটা আরেকবার বলবে, 4 নাম্বার পয়েন্টটা। প্রোভাইড ফিউচার রেফারেন্স ফর অডিট। হ্যাঁ স্যার। আচ্ছা, আপনি আজকে কাজ করছেন, ভবিষ্যতে আপনার এই কাজ নিয়ে কেউ কোশ্চেন রেজ করলো, কোনো একটা অথরিটি, এই তুমি অডিটটা কিভাবে করছো, তখন আপনি সেটা ডিপেন্ড করবেন কিভাবে, কি নিয়ে যাবেন, মুখোমুখি যাবেন, স্যার আমি অডিটটা এভাবে করছি, এক্সপ্লেন করলে হবে? না স্যার। অডিট ডকুমেন্টেশন ওয়ার্কিং পেপার দেখাইতে হবে, দেখেন 4 বছর আগে আমি কাজটা এইভাবে করছি, দিজ আর আওয়ার ওয়ার্কিং পেপারস। তাহলে অডিট আচ্ছা। ডকুমেন্টেশন কি সার্ভ করে, ফিউচার রেফারেন্সটাও সার্ভ করে। বুঝা গেছে? ক্লিয়ার? সাকিবুল বলেন। স্যার আমরা যে এই অডিট রিপোর্টটা দেই ওইটাও কি ডকুমেন্টেশনের অন্তর্ভুক্ত হবে? অডিট রিপোর্টটা তো হচ্ছে আউটকাম অডিটের, ওই রিপোর্টটা দেওয়ার জন্যই তো আমি এত ওয়ার্কিং করি। অডিট রিপোর্ট আর অডিট ওয়ার্কিং পেপার দুটো তো সেম জিনিস না। না স্যার এই এখন আপনাকে ডকুমেন্টেশন। আপনাকে বলা হলো যে আপনি আপনার ফ্যাক্টরিতে একটা প্রোডাক্ট তৈরি করবেন। এখন আপনি যদি বলেন যে এই যে আমি যে এখানে ম্যানুফ্যাকচার করতেছি, মেশিন চালাইতেছি, এটা কি আমার প্রোডাক্টের অন্তর্ভুক্ত? আপনার ফ্যাক্টরিতে অনেক মেশিনারিজ আছে, ওই মেশিনারিজ গুলো কি করে, প্রোডাক্ট তৈরি করে। ধরেন আপনি এই মোবাইল ফোনটা আপনার ফ্যাক্টরিতে তৈরি করলেন, এটা আপনার এন্ড প্রোডাক্ট, ঠিক আছে? জি স্যার। তাহলে এখন আপনাকে যদি আমি বলি যে, আপনি যদি আমাকে বলেন যে স্যার আমার যে মেশিনারিতে যে এই মোবাইলটা তৈরি করতেছিলাম, এটা কি আমার মোবাইলের অন্তর্ভুক্ত? না স্যার। এরকম ইরেলেভেন্ট হয়ে যাবে। তাহলে আপনি ওই মোবাইলটা তৈরি করার জন্য তো মেশিনগুলো চলতেছে। অডিট ডকুমেন্টেশন আর ওয়ার্কিং পেপার আর অডিট রিপোর্ট তো ভিন্ন জিনিস। আমি যে সারা বছর কাজ করলাম, আমি কদিন ধরে অডিট করলাম, অডিট এক্সিকিউট করলাম, ওয়ার্কিং পেপার তৈরি করলাম, ওইগুলোর উপর ভিত্তি করে তো ফাইনালি আমি আমার প্রোডাক্টটা ডেলিভারি দিচ্ছি। হোয়াট ইজ মাই প্রোডাক্ট? আমার প্রোডাক্টের অডিট রিপোর্ট। তাহলে অডিট রিপোর্ট হচ্ছে একটা অডিটের এন্ড প্রোডাক্ট, আউটকাম। আর ওয়ার্কিং পেপারগুলা মেনটেন করছি বলেই তো আমি অডিট অপিনিয়ন দিতে পারতেছি, অডিট রিপোর্ট দিতে পারতেছি। বোঝা গেছে? জি স্যার বুঝছি। স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি। স্যার কাইন্ডলি একটু জানার জন্য, যে আপনার কাছে এখন কোনো ডেমো ওয়ার্কিং পেপার যদি থাকে আমাকে একটু শো করলে আমরা একটু দেখতাম। এটা আমরা দেখবো একটু পরে, আমার স্লাইডের মধ্যে আছে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওকে। আমরা স্যার ম্যানুয়ালি ওয়ার্কিং যতটুকু, পেপার তো এক এক ফার্মে বা এক এক প্রতিষ্ঠানের জন্য এক এক রকম হয়ে থাকে, তাই না? ওয়ার্কিং পেপার এটা কোনো লিগ্যাল ডকুমেন্ট না। হ্যাঁ, তাহলে ওয়ার্কিং, এটার নামই তো ওয়ার্কিং। এন্ড আপনি যদি 30 জন পরীক্ষা দেন, 30 জন বলেন যে আপনাকে টিচার বলে যে সবার ওয়ার্কিং পেপার একই হওয়া লাগবে, ওয়ার্কিং পেপার আর ম্যাথ তো আলাদা। ম্যাথটা করার জন্য আপনি ওয়ার্কিং পেপার করতেছেন। তো ওয়ার্কিং পেপার কেউ 2 লাইনই করতেছে, কেউ 6 লাইনই করতেছে, কেউ টেবিল করে করতেছে, কেউ কোনো রকম শর্টে করতেছে। ওয়ার্কিং পেপারের উপর তার মার্ক নাই, আছে? তাহলে তাহলে এখানে কিন্তু স্যার আমার এখানে কিন্তু ওয়ার্কিং পেপারটাই আমার অডিটটাকে সাপোর্ট করার জন্য। ওয়ার্কিং পেপার এখানে আপনি কত স্ট্যান্ডার্ড ওয়েতে করবেন, বাট কিছু গাইডলাইন আছে। বাট এটা লিগেলি আপনি ওই ফরম্যাটে না করলে যে আপনার অপরাধ হয়ে যাবে বিষয়টা এমন না।
ওয়ার্কিং পেপারে যা যা থাকা দরকার তা তা থাকলেই হলো। এখন এটা কোন ফরম্যাটে করলেন, কোন ফর্মে করলেন, কোন স্ট্যান্ডার্ডে করলেন, এটা আপনার স্ট্যান্ডার্ড। এটার জন্য কোনো লিগালি কোনো কিছু কোনো নাই আর কি। তাহলে স্যার আমাদের যে অডিট রিপোর্টটা তৈরি করা হয় ওইটা তৈরি করার জন্য যে কার্যক্রমগুলো ওইটাকে কি ওয়ার্কিং পেপার বলে? যে কার্যক্রমগুলো করব, কার্যক্রমগুলো যদি আমি ওয়ার্কিং হিসাবে তৈরি করি, এটা ওয়ার্কিং পেপার। স্যার এটাকে কি আমরা লাস্টে ডকুমেন্ট অডিট ডকুমেন্ট বলবো, এই যে এখানে কি ডকুমেন্টেশন বলছি, বলবো? অডিট ডকুমেন্টেশন ব্র্যাকেটে কি? জি স্যার, বুঝছি স্যার। আপনি নর্মাল ডকুমেন্টেশনের কথা চিন্তা করেন না, অডিট বাদ দিয়ে নর্মাল ডকুমেন্টেশন চিন্তা করেন না। জি স্যার। আপনাকে যদি বলি যে আপনার বাবা আপনাদের জন্য এত কাঠা ল্যান্ড কিনতেছে, ল্যান্ড কিনে নিয়ে চলে আসছে, কোনো ডকুমেন্টস নাই, তাহলে আপনি যে ল্যান্ডটা কিনছেন এটা কোনো তথ্য প্রমাণ থাকলো? না স্যার। তা আপনি কি ডকুমেন্টস রাখবেন না এটার জন্য? জি স্যার। অডিট করলে যে আপনি অডিট করছেন, অডিট রিপোর্ট দিচ্ছেন, তাই কোনো ডকুমেন্টেশন নাই, ওয়ার্কিং পেপার নাই, তাহলে আপনি যে অডিটটা করছেন নাকি বাসায় বসে অডিট রিপোর্ট দিয়ে দিচ্ছেন, এটা প্রমাণ করার কোনো রাস্তা থাকবে? আমাকে 10 লাখ টাকা ফি দিয়ে কোনো এক জায়গায় অডিটর হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দিল, আমি অডিটও গেলাম না, ক্লায়েন্টও গেলাম না, অডিট রিপোর্ট তো আমি জানি, আমার কাছে ফরম্যাট আছে, ফরম্যাটে আমি বাসায় বসে অডিট রিপোর্ট সাইন করে দিয়ে দিলাম, জি স্যার, বুঝতে পারছি। তাহলে আমার ডকুমেন্টেশন থাকবে না, ওয়ার্কিং পেপার থাকবে না, তাহলে অডিটর হিসেবে আমার লাইসেন্সও থাকবে না। ঠিক আছে? আচ্ছা, কি কম্পোনেন্টস দেখেন, অডিট ডকুমেন্টেশন শুড ইনক্লুড এ সামারি অফ সিগনিফিকেন্ট ম্যাটার্স আইডেন্টিফাইড। অডিট করার সময় আমাদের অনেক সিগনিফিকেন্ট ম্যাটার আইডেন্টিফাই হয় ডিউরিং অডিট। তাহলে অডিট ডকুমেন্টেশনে আমি যে সিগনিফিকেন্ট যেসব ম্যাটার আইডেন্টিফাই করব অডিটের সময়, সেটা একটা সামারি থাকবে। কারণ অডিট অপিনিয়ন তো সবসময় আমার পজিটিভ হবে তা কিন্তু না, আমি যে ক্লিন রিপোর্ট দিচ্ছি সবসময় তাও কিন্তু না। আমি অনেক সময় অডিট অপিনিয়নে অডিট অবজেকশন দিতে পারি, ওটাকে আমরা কোয়ালিফাইড অপিনিয়ন বলি। তো তাহলে আমি যদি অডিট রিপোর্টে বলি যে এই প্রতিষ্ঠান এবছর যে প্রফিট দেখাচ্ছে, তাদের যে আমরা তো অডিট অপিনিয়নটা অডিট রিপোর্টটা দিয়ে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপরে, তাই না? এখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ম্যানেজমেন্ট যেটা তৈরি করছে ওখানে প্রফিট দেখানো আছে 100 কোটি টাকা, বাট আমার অডিটর হিসাবে আমি অডিট করে দেখছি তাদের প্রফিট হওয়া উচিত ছিল 250 কোটি টাকা, তাহলে কম কত দেখালো? 150 150। 150 কোটি টাকা। এটার জন্য সে গভর্নমেন্ট রেভিনিউ, গভর্নমেন্টের ট্যাক্স কম দিল। তাহলে আমি কি সেটা কম্প্রোমাইজ করে চলে আসবো? চলে আসবো না। আমি সেটা অডিট রিপোর্টে, যদি ইস্যুটা আমার ম্যাটেরিয়াল ইস্যু হয়, আমি যদি মনে করি সিগনিফিকেন্ট এরকম অডিট ইস্যু পাই, সেটা আমি আমার অডিট রিপোর্টে মেনশন করব। ঠিক আছে? আবার আমি যে অডিট রিপোর্টে মেনশন করছি সেটা আমার কিন্তু ডকুমেন্টেড হওয়া লাগবে। তাহলে এই জন্য অডিট ডকুমেন্টেশন শুড ইনক্লুড এ সামারি অফ সিগনিফিকেন্ট ম্যাটার্স আইডেন্টিফাইড। অডিট করার সময় আপনি যত সিগনিফিকেন্ট ম্যাটার্স আইডেন্টিফাই করবেন, ফর এক্সাম্পল আপনি অডিট করতে গেছেন ইবিএল মানে ইস্টার্ন ব্যাংক লিমিটেড, তাদের 31 ডিসেম্বর ইয়ার এন্ডিং, আপনি জানুয়ারি থেকে অডিট স্টার্ট করলেন, 3 মাস কাজ করলেন, আপনি একটা ব্যাংকে অনেক সিগনিফিকেন্ট ম্যাটার আইডেন্টিফাই করতে পারেন না? জি স্যার। দেখা যাচ্ছে কিছু লোকজনের যে অ্যাকাউন্ট ওপেন করছে বা তাদের যে মানুষের যে এফডিআর করছে, এরকম মানুষকে যে কোটি কোটি টাকা লোন দিছে, লোনের মধ্যে অনেক অনিয়ম আছে, অনেক কিছু আইডেন্টিফাই করছে, এই ম্যাটারগুলো আপনার জন্য কি হবে? তখন সিগনিফিকেন্ট ম্যাটার হবে না? জি স্যার। ওই ম্যাটারগুলো আপনাকে সামারি করে রাখতে হবে। আর আপনি যদি ওটা অডিট রিপোর্টে দিতে চান, অডিট রিপোর্টে দিলে এবার এটা নিয়ে কোশ্চেন রেজ হবে, তুমি যে অডিট রিপোর্টে নেগেটিভ ইস্যুগুলো রেজ করছো, হোয়াট ইজ দ্য বেসিস? তখন আপনি আপনার ওয়ার্কিং পেপার এভিডেন্স দেখে বলবেন দিস ইজ দ্য বেসিস অফ মাই অপিনিয়ন, এটার বেসিসে আমি দিছি, দেখেন আমার ওয়ার্কিং পেপার আছে, সাপোর্টিং আছে। তাহলে অডিট ডকুমেন্টেশনে সবসময় সিগনিফিকেন্ট ম্যাটার্স গুলা থাকতে হবে। অডিটের সময় যত সিগনিফিকেন্ট ম্যাটার আপনি আইডেন্টিফাই করছেন, আপনি মুখে মুখে বললে হবে না, সেটার কি থাকতে হবে? ডকুমেন্টস থাকতে হবে। অডিটরস কনক্লুশন অন কি ইস্যুস, তাহলে আপনি যেই কি ইস্যুর উপর, যেটা বললাম, আপনি যদি 2-4টা কোনো একটা কি ইস্যুর উপর অডিট কনক্লুশন দেন, তাহলে সেটারও আপনার ডকুমেন্টস থাকতে হবে। ডকুমেন্টেশন অফ প্রফেশনাল জাজমেন্ট এক্সারসাইজ, অনেক সময় আমরা কি করবো, আমাকে জাজমেন্ট অ্যাপ্লাই করতে হবে। আপনি আমাকে বললেন যে স্যার আমি এখানে ট্রানজাকশন আছে 10,000, আমি কতগুলো দেখবো, 100 দেখবো, 300 দেখবো না 500 দেখবো, দ্যাট ইজ ইউর প্রফেশনাল জাজমেন্ট। তা আপনি যে জাজমেন্ট অ্যাপ্লাই করবেন, আপনার তো কোনো একটা বেসিস আছে, কোন বেসিসে করছেন? আপনি হয়তো এমন কাজ করছেন 10,000 টাকার উপরে যত ট্রানজাকশন আছে সব আমি চেক করছি, অথবা আপনি বললেন যে না আমি প্রতি মাসের শেষ 3 দিনে ট্রানজাকশন চেক করবো, তাহলে আপনার তো কিছু না কিছু বেসিস থাকতে হবে। আপনার প্রফেশনাল জাজমেন্টের পিছনে কোন একটা বেসিস থাকবে, সেটা আপনাকে ডকুমেন্টেড করতে হবে। রেকর্ডস অফ ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন এন্ড রেসপন্স, অডিটের সময় আমি অডিট করে চুপচাপ চলে আসলাম, ম্যানেজমেন্টকে কোনো কিছু ইনফর্ম করে, তাহলে ইনফর্ম না করে তাহলে হবে না, কি করতে হবে? হোয়াট এভার দ্য ইস্যুস আইডেন্টিফাইড ডিউরিং দ্য অডিট দ্যাট শুড বি কমিউনিকেটেড উইথ দ্য ম্যানেজমেন্ট। আপনি ম্যানেজমেন্টকে কমিউনিকেট করবেন, তাদের রেসপন্স নেবেন, তাদের জবাব নেবেন। এমন আছে অডিটর হিসেবে আমারও মিস্টেক হতে পারে,
আমি একটা জিনিস আইডেন্টিফাই করছি, চুপচাপ চলে আসছি, বিশাল অডিট ইস্যু পেয়ে গেছি, অডিট অবজেকশন, কিন্তু দেখা যাচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিং এ গ্যাপ ছিল, আমি এটা ভুল জিনিস নিয়ে আসছি। তাহলে আপনি যখন কোনো অডিট ইস্যু আইডেন্টিফাই করবেন, কোনো সিগনিফিকেন্ট ম্যাটার আইডেন্টিফাই করবেন, দ্যাট শুড বি কি করতে হবে, কমিউনিকেট করতে হবে ম্যানেজমেন্টকে, এবং ম্যানেজমেন্টের ফিডব্যাক বা রেসপন্স নিতে হবে। রেসপন্স নিয়ে আমার কারেকশন করা লাগলে কারেকশন করবো, কিন্তু ম্যানেজমেন্ট যখন আমার সাথে এগ্রি করবে, এখানে ডিসএগ্রিমেন্ট থাকবে না, তখন সেটাকে আমি আরো কনফিডেন্টলি উপস্থাপন করতে পারবো। দেন ইম্পর্টেন্স অফ প্রপার ডকুমেন্টেশন। প্রপার ডকুমেন্টেশন ইম্পর্টেন্স স্যার কি? আমরা যদিও কথায় কথা অনেক কিছু বলে ফেলছি, বলেন। স্যার প্রফেশনাল জাজমেন্টটা যদি আরেকটু বলতেন। প্রফেশনাল জাজমেন্ট, আপনাকে আমি বললাম যে আপনি আহ, এখানে 10,000 ট্রানজেকশন আছে, আপনি আমাকে বলেন যে স্যার আমি এখান থেকে কয়টা চেক করব, আমি বললাম যে ইট ইজ ইউর জাজমেন্ট। আপনি আবার জাজমেন্ট খরচ করে আপনার মেধা খাটায় আপনি অডিট করতে করতে আপনার স্কিলটা ডেভেলপ হয়ে যাবে। আপনি যখন ফার্মে জয়েন করবেন, ইনিশিয়ালি আপনার ওই জাজমেন্ট করার মতো ক্যাপাবিলিটি থাকবে না, আপনার সিনিয়ররা জাজমেন্ট, আপনি যখন আস্তে আস্তে সিনিয়র হবেন, 2-4টা কাজ করবেন, অডিট প্ল্যান কিভাবে করবেন, তখন আপনিও জাজ করতে পারবেন আপনার এখানে কি দেখা উচিত। এখন আপনি বাজারে তরমুজ কিনতে গেছেন আজকে, কোনটা পাকা কোনটা কাঁচা এটা কি আপনি বুঝবেন? না স্যার, কিন্তু কিছু ইন্ডিকেশন আছে, যারা এক্সপিরিয়েন্স তারা কি করে, ওই ইন্ডিকেশন গুলো দেখে স্যার। তারা দেখবে যে ইউটিউবে দেখছে যে তরমুজটা এই যে ফুলটা একটু ছোট, ওটা একটু লাল হয়, আবার দেখছে যেটা ওয়েট বেশি এটা লাল হয়। এগুলো কি আপনার জাজমেন্ট, জাজমেন্টের কোনো না কোনো বেসিস আর কি। জি স্যার। তা আপনিও এখানে আসলে কয়টা চেক করবেন, দ্যাট ইজ ইউর জাজমেন্ট, তরমুজ কেনার মতো, বুঝছেন? তা আপনি কি করবেন, এটা লাল মনে করে কিনছেন কিন্তু সাদা পড়ে গেছে, তার মানে আপনার জাজমেন্ট একটু ভুল হইতে পারে, সেদিকে হইতে পারে। তাহলে আপনি কি করবেন, আরেকটা দেখবেন, আরেকটা দেখে লাল পড়ছে, আরেকটা দেখবেন লাল পড়ছে, তাহলে 4 নাম্বারটা আপনি আর কাটবেন না, দেখবেন না আমি 3টা দেখছি 3টাই লাল পড়ে গেছে, আর বাকিটা কাটা দরকার নেই, এটা আমি গোটা নিয়ে যাই। ঠিক আছে? জি স্যার। জি স্যার বুঝছি। আচ্ছা, ইম্পর্টেন্স অফ প্রপার ডকুমেন্টেশন। তাহলে আমার ডকুমেন্টেশনের আসলে ইম্পর্টেন্সটা কি, আমার আসলে ডকুমেন্টেশনটা এত গুরুত্বপূর্ণ কেন? ক্রিটিক্যাল ফর ডিফেন্ডিং অডিট জাজমেন্ট ইন কেস অফ ডিসপিউট। যদি কোনো ডিসপিউট তৈরি হয়, ভবিষ্যতে কোনো বিতর্ক তৈরি হয়। হ্যাঁ শ্রীকান্ত বলেন। স্যার ওই যে ম্যানেজমেন্টের সাথে যে যোগাযোগ করার কথাটা বলেছিলেন, এটা স্যার একটু আবার বুঝাবেন। আপনি যখন অডিট করবেন, অডিট আপনি চুপচাপ মানে এক এক সাইড থেকে ওয়ান সাইডেড অডিট করে চলে আসলেন, ম্যানেজমেন্টকে কিছু বললেন না। আমি ধরেন অডিট করতেছি প্রাইম ব্যাংকে কারেন্টলি, মানে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বলি। কিছুদিন আগে আমাদের টিম অডিট করছে, অডিট করার পরে টিম তাদের 20টা ব্রাঞ্চ ভিজিট করছে। তো ভিজিট করে আসার সময় সে অডিট শেষ করে 1 সপ্তাহ কাজ করছে একটা ব্রাঞ্চ, একটা টিম কাজ করে শেষ দিন ব্রাঞ্চ ম্যানেজারের সাথে সবকিছু শেয়ার করে আসে। দেখা যাচ্ছে সে তার অডিট অবজেকশন আছে বা অবজারভেশন আছে 50টা, সে সেটা দিন শেষে ব্রাঞ্চের ম্যানেজার প্লাস টপ ম্যানেজমেন্ট সবার সাথে বৈশা শেয়ার করছে, আপনাদের ব্রাঞ্চে এই প্রবলেম আছে। তখন 50টা ইস্যুর মধ্যে দেখা যায় 20টা সলভ হয়ে গেছে। ব্রাঞ্চ বলছে না, এটা আমার ডকুমেন্টস আছে, আপনাকে হয়তো দিতে বলেছে বা আপনার ক্যালকুলেশনে বলেছে, এটা এইভাবে যুক্তি আছে। যুক্তি তর্ক উপস্থাপন করার পরে আপনার অবজারভেশন 50টা থেকে 30টা হয়ে গেল। তাহলে ওটা একটা কমিউনিকেশন হয়ে গেছে না ম্যানেজমেন্টের সাথে ব্রাঞ্চে? আচ্ছা, এভাবে 30টা ইয়েস স্যার। 20টা অবজারভেশন বিভিন্ন ব্রাঞ্চ থেকে এনে হেড অফিসে আসছে। হেড অফিসে যখন আমি সবগুলো ব্রাঞ্চের অডিট ইস্যুস আমি অ্যাকুমুলেট করে সবগুলো আমি মানে এগ্রিগেটলি এরপরে ম্যানেজমেন্টকে ব্রাঞ্চ হেড অফিসে সাবমিট করলাম। তোমার বিভিন্ন ব্রাঞ্চে এই ইস্যু, হেড অফিসে এই ইস্যু, টোটাল এই 300 অডিট ইস্যুস আমি আইডেন্টিফাই করছি। ম্যানেজমেন্টকে বললাম যে আমরা অডিট রিপোর্টটা দেবো আরো পরে, তো অডিট রিপোর্ট দেওয়ার আগে তোমাদের ব্রাঞ্চে কি কি প্রবলেম পাইছি সেটা উপস্থাপন করলাম তোমাদের কাছে। তখন ম্যানেজমেন্টের সাথে আমরা ফর্মাল একটা মিটিং করলাম। যেমন কিছুদিন আগে আমরা প্রাইম ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টরস, মানে সর্বোচ্চ অথরিটি কে, পলিসি মেকার কারা, ব্যাংকের বোর্ড, মানে হেডেড বাই চেয়ারম্যান, তাই না? ইয়েস স্যার। ইয়েস তা স্যার। আমরা প্রথমে অডিট ইস্যুস গুলা নিয়ে ম্যানেজমেন্টের সাথে বসলাম, ধরেন সিএফওর সাথে, ম্যানেজিং ডিরেক্টর মহোদয়ের সাথে, বা ব্যাংকের মানে লোনের হেডের সাথে, লোনস এন্ড অ্যাডভান্সের হেড। ম্যানেজমেন্ট লেভেলেও বসলাম, ব্রাঞ্চ লেভেলে বসলাম, ম্যানেজমেন্ট লেভেলে বসলাম। বসতে বসতে একটা সময় ব্যাংকের বোর্ডের সাথে বসলাম, টপ ম্যানেজমেন্টকে জানানো দরকার ব্যাংকে কি প্রবলেম আছে। তাহলে দিজ আর দ্য কমিউনিকেশন। আমরা যে অডিট ইস্যুগুলো আইডেন্টিফাই করছি, অডিট রিপোর্ট ইস্যু করার আগে, অডিট রিপোর্ট সাইন করার আগে বিভিন্ন লেভেলে মিটিং করে করে এটা জানাতে হয়। না হলে কি হবে, আমি একটা অডিট রিপোর্ট ইস্যু করে আসছি, কালকে সকালে ব্যাংক থেকে একদম ফর্মালি এটা ডিসএগ্রি করলো, অডিটর কোনো কিছু না বলে কি করে কি আইডেন্টিফাই করে আমাদের কোনো জবাব না নিয়ে দিয়ে গেছে।
আপনি যদি আপনার এগেনস্ট যদি একজন সাংবাদিক একটা রিপোর্ট করে আপনাকে জিজ্ঞেস না করে, তো আমরা কি বলি, এটা আমার সাথে কমিউনিকেট করে নাই, কার কাছে এলাকার কাকে কাকে জিজ্ঞেস করে কাজ করে চলে গেছে। তো অডিটরের কাজটা এমন, আপনি যখন অডিট করবেন, যেসব ডিপার্টমেন্টে যেসব এরিয়াতে কাজ করে আপনি অডিট ইস্যুস আইডেন্টিফাই করেন, আপনি প্রথমে ওই ইউজারদেরকে বলতে হবে তোমার এখানে এই প্রবলেম আছে, তার জবাব নিতে হবে, তাকে সেলফ ডিফেন্স করার কি সুযোগ দিতে হবে। হয়তো আমারও ভুল হতে পারে। এভাবে বিভিন্ন লেভেলে কমিউনিকেশন করে ম্যানেজমেন্টের ফিডব্যাক নিয়ে তারপরে কাজ করতে হয়। ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন একটা ফর্মাল একটা চ্যাপ্টার আছে, ওটা হচ্ছে আসলে আমরা অনেক সময় ম্যানেজমেন্ট থেকে ফর্মালি ফিডব্যাক নিই, ফর্মাল রেসপন্স নিই। ম্যানেজমেন্টের সাথে কোনো একটা ইস্যু নিয়ে আমার বার্গেন টার্গেন হচ্ছে, ডিসপিউট হচ্ছে, ফাইনালি একটা এগ্রিমেন্টে আসছি, ম্যানেজমেন্টকে বলবো যে তুমি এটা আমাকে বাই রিটেন একটা জবাব দাও। তো ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন কিন্তু এক জিনিস, ম্যানেজমেন্ট রেসপন্স এক জিনিস। আমি ম্যানেজমেন্টের সাথে কমিউনিকেট করে ফিডব্যাক রেসপন্স নিয়ে আসবো, আর রিপ্রেজেন্টেশনটা হচ্ছে কোনো একটা ইস্যুতে ম্যানেজমেন্টকে বলবো যে তুমি এটা আমাকে রিপ্রেজেন্টেশন দিয়ে, রিপ্রেজেন্টেশন লেটার দিয়ে আমাকে ফর্মালি জানাও। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার, জি জি স্যার, স্যার। থ্যাংক ওকে, এখন আসেন ইম্পর্টেন্সটা। আমার ডকুমেন্টেশন কেন ইম্পর্টেন্ট? ক্রিটিক্যাল ফর ডিফেন্ডিং অডিট জাজমেন্টস ইন কেস অফ ডিসপিউট। যেটা বললাম, ডিসপিউট বা বিতর্ক এমন কিছু যদি আমার থাকে, সেক্ষেত্রে আমার ওই অডিট ডকুমেন্টেশনটা আমার ক্রিটিক্যাল ডকুমেন্ট হিসেবে কাজ করে তখন। ঠিক আছে, তখন আমি মুখে মুখে বলে কোনো কিছু ডিফেন্ড করতে পারবো না। হেল্পস অ্যাভয়েড হাইন্ডসাইট বেসিস ইন রেগুলেটরি ইন্সপেকশনস। বেসিস না, হাইন্ডসাইট বায়াস। হাইন্ডসাইট বায়াসটা কি, এটা আমি একটু পরে এক্সপ্লেন করবো একটা চ্যাপ্টারে, একটা স্লাইডে। এনশিওরস ট্রান্সপারেন্সি ইন ডিসিশন মেকিং। আমি যদি ডিসিশন মেকিং করতে যাই যে কোনো অডিটের ক্ষেত্রে, হোয়াট এভার দ্য ডিসিশন আমি মেক করি না কেন, সেটা ডিসিশন মেকিংটা আমার অ্যাকুরেট হবে যদি আমি সেটা আমার ওয়ার্কিং পেপার এবং ডকুমেন্টসের উপর বেস করে ডিসিশনটা নেই। কিন্তু আমার অডিট টিম কাজ করে আসছে, তাকে আমি জিজ্ঞেস করলাম, সে মুখে মুখে বললো, এটা শুনলাম, আমি অডিট রিপোর্টে লিখে দিলাম, তাহলে আমার ডিসিশনটা কারেক্ট হবে, অ্যাকুরেট হবে, নো রিলায়েবল হবে? স্যার। হবে না। তাহলে কি করবে? আমার অডিট টিম অডিট করে আসছে, বলবো তুমি কি অডিট করে আসছো, আমাকে তোমার অডিট ডকুমেন্টেশন, ওয়ার্কিং পেপার, এভিডেন্স এগুলো দেখাও। এগুলো দেখার পরে আমি বুঝবো তুমি যা বলতে চাচ্ছ তা ঠিক আছে কিনা। ঠিক আছে, তাহলে ডিসিশন মেকিংটা আমার ট্রান্সপারেন্ট হবে এবং রিলায়েবল হবে যদি প্রপার অডিট ডকুমেন্টস এবং ওয়ার্কিং পেপার থাকে। আচ্ছা, হ্যান্ডসেট বায়াসটা হচ্ছে ইজ এ টেন্ডেন্সি টু বিলিভ আফটার অ্যান ইভেন্ট হ্যাজ হ্যাপেন্ড that we knew it was going to happen all along if we did not. এটা হচ্ছে আসলে যে আমরা একটু আগে বলছিলাম ফিউচার রেফারেন্স। হাইন্ডসেট বায়াসটা হচ্ছে আসলে ভবিষ্যতে আপনি ইন্সপেকশনের জন্য যেটা অ্যাভেলেবল রাখবেন। এখানে আসলে যদি দেখেন, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন একটা এক্সাম্পল, সিনারিও বেস যদি বলি, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কলাপস ডিউ টু ফ্রড ইন 2025. During an inspection, regulators review an audit performed in 2022. Without proper documentation, inspection might say the fraud should have been obvious. বুঝছেন? তাহলে 2025 সালে একটা সিরিয়াস কলাপস ঘটছে, বুঝছেন? সিরিয়াস একটা ঘটনা ঘটছে, কিন্তু 2022 সালে আপনি অডিট করছেন। এখন ইন্সপেকশনে দেখলো যে 2022 সালে আপনি আসলে সেটা কতটুকু গ্যাস করতে পারছেন। আমরা এখন 2025 সালে কাজ করে, 24 সালে কাজ করে ভবিষ্যতে কি হইতে পারে, এটার ইম্প্যাক্টটা কি হইতে পারে, আমরা কিন্তু এখন অনেক জায়গায় বলতে পারি তুমি এটা করলে ভবিষ্যৎ তোমার এটা হবে। তাইলে 22-এ কাজ করে আপনি ওই এরিয়াটা কভার করছেন, 25-এ আইসা কিন্তু এখন সিরিয়াস কলাপস হয়ে গেছে। আপনি দেখছেন যে একটা প্রতিষ্ঠান, একটা ব্যাংক যে লোন দিচ্ছে মানুষজনকে, যে লোন দিচ্ছে, লোনের দেওয়ার সময় কোনো রকম নিয়ম নীতি তোয়াক্কা না করে যে লোন পাওয়ার কথা না তাকেও লোন দিচ্ছে। 2022 সালে লোন দিচ্ছে, 2025, 26, 27 সালে টাকাটা আদায় হবে। তাহলে 22 সালে লোন দেওয়ার সময় লোন স্যাংশন প্রসেসটা দেখে আপনি যদি কমেন্ট করেন, 25 সালে এসে দেখা গেল ব্যাংকটা ডুবে গেছে। এখন আমাদের অনেক ব্যাংক নিয়ে আমরা শুনতেছি না ব্যাংকের অবস্থা খারাপ, তাহলে কি এদের অনিয়ম আগে ব্যাংক থেকে কি নিশ্চয় টাকা পয়সা বের হয়ে গেছে, চলে গেছে? তাহলে ওই সময়গুলোতে যারা অডিট করে ওই ইন্ডিকেশন গুলো দিয়ে গেছে, যদি না দিত তাহলে কিন্তু আপনি এখানে এক ধরনের বায়াসনেস কাজ করতো, এটাকে বলে হাইন্ডসেট বায়াস। মানে এখন 25-এ এসে ইন্সপেকশন করলে 2022-এর অডিটর কে ছিল তাকে আমি ধরতে পারি, ধরে দেখতে পারি 25-এ যে লোনগুলো ডিফল্ট হয়ে গেছে, এই লোনগুলো আসলে অ্যাপ্রুভ হয়েছিল 2022 সালে। তো 2022 সালে যদি ওই ইন্ডিকেশনটা থাকতো, তাহলে আজকে কিন্তু তাদেরকে এই লোনগুলো ডিফল্ট হওয়ার আগে তাদেরকে ধরা যেত। ঠিক আছে, ক্লিয়ার?
ইয়েস আচ্ছা, স্যার। বলা হচ্ছে however if the audit team documented their risk assessment, evidence review and professional judgment, they can defend their conclusions providing that their work was appropriate at that time. এখন আপনি যদি 2022 সালে ওই ব্যাংক যেসব লোন ডিস্ট্রিবিউট করছে, লোন পেমেন্ট করছে বিভিন্ন পার্টিকে, বড়োয়ারদেরকে, ওটা যদি আপনি 2022 সালে ঠিকঠাক মতো লোনে যে অনিয়ম ছিল স্যাংশন প্রসেসে, ডিসবার্সমেন্ট প্রসেসে, 22 সালে সেটা আপনি ঠিকঠাক মতো ওয়ার্কিং করে ডকুমেন্ট করে রাখেন, এখন 25 সালে যখন ওই ব্যাংকটা বন্ধ হয়ে যাচ্ছে, তখন আপনাকে যদি ধরে অডিটর হিসেবে তুমি 2022 সালে কি করছো, তখন আপনি আপনার ওয়ার্কিং পেপার ডকুমেন্টস দিয়ে জবাব দিতে পারেন, দেখেন আমি এই কভার করছি, এই রিপোর্টে আমি লিখছি, এই করছি। বুঝা গেছে? So strong audit documentation protect auditors from unfair criticism and ensures regulatory fairness, reinforcing compliance with international standards on auditing. তাহলে আপনি যদি স্ট্রং ডকুমেন্টেশন মেনটেন করেন, আপনি যেই প্রতিষ্ঠানটা অডিট করছেন, একটা সময় পরে যদি ওই প্রতিষ্ঠান নিয়ে কোনো কোয়েশ্চেন রেইজ হয়, সারা দেশে দেখা যাচ্ছে এখন কথা হচ্ছে এই কয়টা ব্যাংক নিয়ে, 4-5টা ব্যাংক নিয়ে, এখন পাশাপাশি কথা হচ্ছে তাহলে এই ব্যাংকগুলোর অডিটর কারা ছিল তাদেরকে নিয়ে। এখন অডিটরকে নিয়ে কথা বলার আগে কি করতে হবে, অডিটর আসলে তার দায়িত্ব ঠিকঠাক মতো পালন করছে কিনা। দেখা যাচ্ছে 2021 সালে 22 সালে অডিটর তার দায়িত্ব পালন করে, সে অডিট রিপোর্টে টাইমলি সবকিছু লিখেও রাখছে, কিন্তু অডিট রিপোর্টে যারা ইউজার, আমাদের দেশের সাধারণ মানুষ, যারা সাংবাদিক বা এটা যে স্টেক হোল্ডার, তারা আসলে অডিট রিপোর্টে অডিটর যেই ভাষায় লিখছে এই ভাষাটা বুঝেই না। তাহলে কি বলে দিল যে অডিটর ওই সময় ঠিকঠাক মতো অডিট করে নাই। কিন্তু আপনাকে যখন এখন বলবে, এখন আপনাকে কোয়েরি করবে 2022 সালে তুমি যে অডিট করছো কিভাবে কি করছো, তখন আপনি যদি তখন প্রপারলি অডিটটা করতেন, ওয়ার্কিং পেপার মেনটেন করতেন, অডিট ডকুমেন্টেশন থাকতো, তাহলে আপনি এখন কারেক্টলি তাদেরকে রেসপন্ড করতে পারবেন। এই যে স্ট্রং অডিট ডকুমেন্টেশন প্রটেক্ট অডিটরস ফ্রম আনফেয়ার ক্রিটিসিজম, তাহলে আপনাকে আর আনফেয়ার ক্রিটিসাইজ করতে পারবে না। যদি কালকে ডেইলি স্টার, প্রথম আলো বা একটা ন্যাশনাল ডেইলিতে আপনার নামে লিখে আপনি জবাব দিতে পারবেন, দেখো আমি কিন্তু ওই সময় কোশ্চেন রেইজ করছি, আমার কনসার্নটা আমি অডিট রিপোর্টে জানিয়ে দিয়েছি, দেন আপনি কি সেফ। এটা হচ্ছে হাইন্ডসেট বায়াস। বোঝা গেছে? জি স্যার। জি স্যার। আমরা শুধু কনসেপ্টটা ক্লিয়ার রাখবো, এরপরে রেলিভেন্ট কোশ্চেন আসলে আমরা আনসার করতে পারবো। দেখেন, ফর্ম এন্ড কন্টেন্ট অফ ডকুমেন্টেশন। হোয়াট ইজ দ্য ফর্ম এন্ড কন্টেন্ট অফ ডকুমেন্টেশন? একটা সেকেন্ড। সরি। আচ্ছা দেখেন, ফর্ম এন্ড কন্টেন্ট অফ অডিট ডকুমেন্টেশন, তাহলে আমার ফর্ম কি হবে, কন্টেন্ট কি হবে, আসলে আমি কি পরিমাণ নিব আর কি। অডিট ওয়ার্কিং পেপারস মাস্ট বি সাফিসিয়েন্টলি কমপ্লিট এন্ড ডিটেইল টু প্রোভাইড এ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য এঙ্গেজমেন্ট। এটা তো বোঝা গেছে, এটা নিয়ে তো আমরা অনেকক্ষণ কথা বলছি। সাফিসিয়েন্টলি কমপ্লিট হইতে হবে, আপনাকে বলে দেন আপনি কি পরিমাণ রাখবেন, দ্যাট ইজ ইউর জাজমেন্ট, ইউ হ্যাভ টু ডিসাইড আপনি কতটুকু রাখবেন। আর সিন্স নট এভরিথিং ক্যান বি রেকর্ডেড, একজন অডিটর হিসেবে আমার পক্ষে কি সবকিছু রেকর্ড করা সম্ভব? না স্যার। এই জন্য বলে সিন্স নট এভরিথিং ক্যান বি রেকর্ডেড, অডিটর মাস্ট অ্যাপ্লাই ও স্যার, প্রফেশনাল জাজমেন্ট টু এনশিওর ডকুমেন্টেশন and clearly explain audit procedures, timing and extent. আপনি কিভাবে অডিট প্রসিডিউরটা কিভাবে কি করছেন, আপনার টাইমিংটা, আপনি কতটুকু কাজ করছেন, এক্সটেন্ড, এই জিনিসগুলো আপনার থাকতে হবে। যেমন ডেসক্রাইব হোয়াট অডিট প্রসিডিউরস আর পারফর্ম, when they are conducted and how much testing was done to gather sufficient evidence। এগুলো আপনার ডকুমেন্ট থাকতে হবে। আপনি আসলে কত সময় ধরে কাজ করছেন, হ্যাঁ আপনি কখন কাজ করছেন, আপনি কি পরিমাণ টেস্ট করছেন, কোন আইটেমে আপনি কত পার্সেন্ট টেস্ট করছেন, এই ওয়ার্কিং গুলো আপনার ডকুমেন্টস গুলো থাকতে হবে, এভিডেন্স গুলো থাকতে হবে। ক্যাপচার্স আইডেন্টিফাইড রিস্ক এন্ড ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট, documents any high risk areas or potential errors that could significantly impact the financial statement। আপনি ওই এরিয়াগুলো ডকুমেন্টস করেন যেটা কিনা আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে সিগনিফিকেন্টলি ইম্প্যাক্ট করতে পারে। আপনি একটা 10 টাকার ইস্যু বাইর করছেন, আপনার 100 কোটি টাকার কোম্পানিতে 10 টাকার ইস্যু কি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে কোনোভাবে ইম্প্যাক্ট করবে? না স্যার। করবে? নো স্যার। করবে না। দ্যাটস ওয়াই আপনাকে বলা হচ্ছে ডকুমেন্টস এনি হাই রিস্ক এরিয়া, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা পাওয়ার পরে, আফটার হ্যাভিং দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, আপনাকে ইউ হ্যাভ টু অ্যাসেস দ্য রিস্ক। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কোন পার্টগুলো রিস্কি হতে পারে,
আমি যখন একটা ব্যাংকের অডিট করব আমার জন্য রিস্কি হবে কি? লোনস এন্ড অ্যাডভান্স নিশ্চয় একটা ব্যাংকের কাজ কি? লোন দেয়া, মানুষের থেকে ডিপোজিট নেয়া। তাহলে ডিপোজিট নেওয়ার ক্ষেত্রে অত রিস্ক থাকবে না, তাই না? কারণ আমি যখন ব্যাংকের অডিট করবো, ডিপোজিট নিয়ে তো আমি ডিপোজিটটা দিব, মানুষকে ফেরত দিব। আর লোনটা দেওয়ার পর তো লোনটা আমার ফেরত নাও আসতে পারে। তাহলে আমি যদি মানুষের থেকে ডিপোজিট নিয়ে কাস্টমারকে লোন দেই, যদি লোনটা আমার ফেরত না আসে, তাহলে আর ব্যাংক চলবে? স্যালারি হবে, টাকা পয়সা হবে, লিকুইডিটি থাকবে? না স্যার। তাহলে একটা ব্যাংকের জন্য কি সিগনিফিকেন্ট হাই রিস্ক এরিয়া হবে লোনস এন্ড অ্যাডভান্স। আবার আপনি সিমিলারলি একটা অন্য কোম্পানিতে যান, এখানে আবার লোনস এন্ড অ্যাডভান্স নাই, তাহলে এখানে আদার আইটেম হতে পারে। একটা কোম্পানিতে তার রেভিনিউ রিকগনিশনটা রিস্ক এরিয়া হতে পারে। আপনি ফর এক্সাম্পল অডিট করতে গেলেন ওয়ালটন হাইটেক, আপনি সিঙ্গার বিডি, তারপরে আপনি অডিট করতে গেলেন ধরেন আপনি স্কয়ার ইলেকট্রনিক্স, এরকম আপনি ইলেকট্রনিক কোম্পানিতে অডিট করতে গেলেন, ওইখানে হাই রিস্ক হবে কি? সেলস। কেন সেলস হাই রিস্ক হবে? কারণ হচ্ছে আমি দেখা যাচ্ছে আগামী বছর গরমে বা আমার আগামী কোরবানিতে যা যা ফ্রিজ ম্যানুফ্যাকচার করবো, আমি মার্কেট থেকে এখন অর্ডার নিচ্ছি, এখন আমি অ্যাডভান্স টাকা নিচ্ছি। তো অ্যাডভান্স টাকা নিয়ে আমি কি করতে পারি? এটাকে আমি সেলস দেখাই দিতে পারি, দেখাইতে পারবো। আমি আগামী কোরবানির ঈদে আমি 20 লক্ষ রেফ্রিজারেটর সেল করব। আমার কোম্পানির নাম হচ্ছে ওয়ালটেক হাইটেক। 20 লক্ষ রেফ্রিজারেটরের জন্য আমি আজকে কাস্টমার থেকে, ডিলার থেকে অ্যাডভান্স নিয়ে নিছি। তাহলে আজকে কি আমার বুকসে ওই টাকাটা অ্যাডভান্স হিসেবে দেখাবো নাকি সেলস হিসেবে দেখাবো? স্যার অ্যাডভান্স। স্যার অ্যাডভান্স সেলস। হিসাবে দেখাবো। সেলস হিসাবে দেখালে আমি কি ভুল করব? কারণ হচ্ছে আমি কোরবানির সময়, কোরবানির আগে যদি আমি সব রেডি করলাম, তাহলে আগুন লেগে ফ্যাক্টরিতে সব রেফ্রিজারেটর পুড়ে গেছে, আমি তাকে ডেলিভারি দিতে পারবো? না স্যার। তো তাহলে আমি যদি এখন অবশ্যই। সেলস রিকগনাইজ করে ফেলি, এটার সাথে আইটেমের সাথে যে রিস্ক এন্ড রিওয়ার্ড, এটা কিন্তু এখন ট্রান্সফার হয় নাই। আমি জাস্ট অ্যাডভান্স নিচ্ছি, আমাকে এখন টাকাটা কি করতে হবে? ব্যাংক ডেবিট, অ্যাডভান্স এগেইনস্ট সেলস ক্রেডিট বা আর্ন রেভিনিউ ক্রেডিট করে আমাকে একটা লায়াবিলিটি ক্রিয়েট করে রাখতে হবে। ওয়ান্স গুডস আর ডেলিভার্ড টু দ্য কাস্টমার, দেন আই ক্যান রিকগনাইজ এজ এ সেল, তাই তো? ইয়েস স্যার। তাহলে এই ধরনের কোম্পানিতে কি হয়? সেলস এন্ড মার্কেটিং এর লোকজন যারা থাকবে, তারা চিন্তা করে ভাই সেলস করলে তো কমিশন, তাহলে একটা কাজ করো, যা যা অ্যাডভান্স আছে সব সেলস দেখাই দাও ভাই। কবে কোরবানির ঈদ? কোরবানির ঈদের পর তো আমার চাকরি ছেড়ে চলে যেতে হবে। আমি প্ল্যান করছি কোরবানির ঈদের পরের মাসে আমি রিজাইন করবো, তাহলে তার আগে যা যা অ্যাডভান্স আছে এটা সেলস দেখাই দিলে তো আমি এখন কমিশন নিয়ে যেতে পারি, পারি না? জি স্যার। তাহলে আমার অডিটর হিসেবে আমার জাজমেন্ট থাকবে এইখানে, কিন্তু এখানে ঝামেলা হইতে পারে, অ্যাডভান্স গুলাকে সেলস দেখাই দিতে পারে। তাহলে ওই ওয়ালটন বা একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা একটা সিঙ্গার বা স্কয়ার ইলেকট্রনিক্স বা ইলেকট্রোমার্ট লিমিটেড, তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যখন চেক করব, তখন আমার চোখ থাকবে কোথায়? রেভিনিউ রিকগনিশনের দিকে। তারা কিন্তু ভুলভাল সেলস দেখাই দিতে পারে। বা যেসব কোম্পানিতে সিগনিফিকেন্ট পারচেস আছে, প্রকিউরমেন্ট আছে, পারচেস আইটেমটা নিয়ে আমার সন্দেহ থাকবে, ওটা আমার কাছে হাই রিস্ক আইটেম মনে হবে। এরকম বিজনেসের নেচার অনুযায়ী, ভলিউম অনুযায়ী আমি দেখবো যে কোন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কোন আইটেমগুলোতে রিস্ক হাই। ক্লিয়ার? বুঝা গেছে? জি স্যার। জি স্যার। ওকে, দেন রিফ্লেক্স সিগনিফিকেন্ট অডিট এভিডেন্স এন্ড জাজমেন্ট অ্যাপ্লাইড। রেকর্ডস কি অডিট ফাইন্ডিংস, আমার যত কি অডিট ফাইন্ডিংস আছে সবগুলো আমি রেকর্ড রাখবো। and the professional judgment made while assessing evidence and forming conclusions. আমি যখন এটা কনক্লুশনে আসবো, একটা প্রফেশনাল জাজমেন্টে যাব, জাজমেন্ট দিব, তখন আমি এটার বেসিস হিসেবে ওয়ার্কিং পেপারটা রাখবো ভাই, দিস ইজ দ্য বেসিস, এটা অন দ্য বেসিস অফ দিস আই হ্যাভ মেড দ্য জাজমেন্ট। তাহলে ফর্ম এন্ড কন্টেন্ট ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, ভেরি গুড। আচ্ছা, আরেকটু কন্টিনিউ করি। ডকুমেন্টস এক্সপেকটেশন, ডেভিয়েশনস এন্ড প্রবলেম এরিয়াস highlights any unexpected result, error or issues found during audit procedures that require further analysis or action. আপনি একটা আনএক্সপেক্টেড রেজাল্ট পাইলেন অডিট করে, আপনার কাছে আপনার টিম বলল যে অডিট করে পাইছি স্যার, এখানকার অ্যাকাউন্টেন্ট সাহেব তো 2 কোটি টাকা নিয়ে চলে গেছে। তাহলে ইজ ইট আনএক্সপেক্টেড রেজাল্ট অর এক্সপেক্টেড রেজাল্ট? আনএক্সপেক্টেড। আনএক্সপেক্টেড। আনএক্সপেক্টেড রেজাল্ট। এটার বেসিসে আমি অডিট রিপোর্ট লিখে এটা ডিসক্লোজ করে মার্কেটে, অ্যাকাউন্টেন্ট সাহেবের 12টা বেজে গেল, পরের দিন এসে তাকে পুলিশ টুলিশ ধরে নিয়ে গেল, 3-4 দিন পরে চেক করে দেখলাম যে এটা আমারই ভুল, আসলে টাকাটা যায় না, কোম্পানিতে আসে। তাহলে অডিটর কি দোষ করছে না করে নাই? করছে স্যার। স্যার করছে করেছে। করছে স্যার। অডিটর দোষে তার রেপুটেশন গেছে, সে অলরেডি 7 দিন জেলও খাটিয়ে ফেলছে। তাহলে কি হবে? এই জন্য বলা হচ্ছে হাইলাইটস এনি আনএক্সপেক্টেড রেজাল্টস, এরর্স or issues found during the audit procedure that require further analysis or action. আপনি আনএক্সপেক্টেড কোনো রেজাল্ট যদি পান, কোনো এরর পান, ইস্যু পান, এটা আপনাকে আবার ভালো করে বারবার রিকনফার্ম করতে হবে। ঠিক আছে? আপনি পরীক্ষার রেজাল্ট দিছে, পরীক্ষা দিয়েছেন খারাপ কিন্তু পাশ করে ফেলছেন, আনএক্সপেক্টেড রেজাল্ট না?
জি স্যার। জি স্যার। জি স্যার। রেজাল্ট একবার দেখবেন না 4 বার দেখবেন? 4 বার স্যার। 4 বার। 4 বার স্যার। 4 বার দেখবেন। আপনি ভাই পরীক্ষার হলে গেছে, স্যার কি ঠিকঠাক মতো করছে তো? একটু আবার একটু ভিতরে যাই, খাতাটা ভিতরে যাই দেখে আসি, আবার একটু রেজিস্টারে দেখে আসি, এখানে দেখে আসি, মন বুঝতেছে না। আনএক্সপেক্টেড রেজাল্ট। ফেল করার কথা পাশ করে গেছেন, আবার পাশ করার কথা ফেল করে গেছেন, তখনও আপনার 3-4 বার দেখার দরকার হবে। এত ভালো পরীক্ষা দিলাম, পাশ করলাম না কেন? তাহলে অডিটটাও কিন্তু আমার এমন, আমি আনএক্সপেক্টেড কিছু আইডেন্টিফাই করলাম, তখন আমার জাজমেন্টটা কাজে লাগাইতে হবে। ভাই আমার কিন্তু এই এই অডিট অবজারভেশনের কারণে 12টা বেজে যাবে। সো আমাকে এটা আবার একটু ফার্দার অ্যানালাইসিস, ফার্দার চেক করে এনশিওর হইতে হবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ইনক্লুডস কনক্লুশন দ্যাট আর নট সেলফ এভিডেন্ট ফ্রম ওয়ার্ক পারফর্ম। তাহলে আপনার প্রোভাইডস ক্লিয়ার জাস্টিফিকেশন ফর অডিট কনক্লুশন। অডিট কনক্লুশন যে আমি আসতেছি, আমি যে অডিট অপিনিয়ন দিচ্ছি, এটা কিন্তু আমার ক্লিয়ার জাস্টিফিকেশন লাগবে। কোনো রকম অ্যাম্বিগুইটি থাকলে হবে না, এখানে কোনো রকম বেগ কিছু থাকলে হবে না, অস্পষ্ট কিছু থাকলে হবে না, স্পেশালি ইন কমপ্লেক্স এরিয়া হোয়ার দ্য রিজনিং ইজ নট ইমিডিয়েটলি অবভিয়াস ফ্রম দ্য প্রসিডিউরস এলান। শুধুমাত্র অডিট প্রসিডিউর দিয়ে আমার, যেখানে আমি অনেক কিছু আইডেন্টিফাই করতে পারবো না, কমপ্লেক্স অনেক এরিয়া আছে, আমি নর্মাল প্রসিডিউর কাজ করবে না, ওইখানে কিন্তু আমার ক্লিয়ার জাস্টিফিকেশন লাগবে। অনেক সময় জাজমেন্ট, জাস্টিফিকেশন অনেক কিছু লাগবে, যেটা কিনা আপনার সবসময় হয়তো বা নর্মাল প্রসিডিউর দিয়ে কাজ হবে না। অ্যালাইন উইথ অডিট মেথোডোলজি অ্যান্ড টুলস ইউজড। Ensure documentation follows professional standard including audit methodologies and technology or tools used during the process. তাহলে আমার অ্যালাইন থাকতে হবে অডিট মেথোডোলজি, আমার অডিটের কিন্তু মেথড থাকে, আমি কোন মেথডে কাজ করব, আমি প্ল্যানিং স্টেজে কি কি কাজ করব, আমার অডিট অ্যাপ্রোচ কি হবে, আমার ফিল্ড ওয়ার্কে আমি কি কি কাজ করব, আমি ম্যানেজমেন্টের সাথে কমিউনিকেশন কিভাবে করব, ড্রাফট রিপোর্ট কিভাবে সাবমিট করব, ফাইনাল রিপোর্ট দিয়ে কিভাবে চেঞ্জ করব। আমার সমস্ত কাজগুলোকে আসলে অডিট মেথোডোলজি বলা হয়। মানে আমি অডিট প্ল্যান করলাম, অডিট প্রোগ্রাম করলাম, ফিল্ডে টিম পাঠালাম, তাদেরকে দিয়ে কাজ করালাম, ম্যানেজমেন্টের সাথে কমিউনিকেট করলাম, একটা ফাইনাল রিপোর্ট, একটা ড্রাফট রিপোর্ট তৈরি করলাম, ফাইনাল রিপোর্ট দিলাম। দিস আর দ্য মেথড। ঠিক আছে? এবং কাজ করার সময় আমি বিভিন্ন মেথোডোলজি অ্যাপ্লাই করলাম এবং আমি টুলস ইউজ করলাম, including audit, then ensure documentation follows professional standards, including audit methodologies and any technology or tools used during the process. আমরা এখনকার যুগে অডিটররা কি করি, এখন আর অনেক সময় সবাই ম্যানুয়াল অডিট করি না, আমরা অডিট টুলস ইউজ করি। অডিট টুলস কি, আমাদের অডিট সফটওয়্যার ইউজ হয় এখন, কারণ ক্লায়েন্ট হচ্ছে পেপারলেস। ক্লায়েন্টে কোনো কিছু ফিজিক্যাল কোনো কিছু নাই, ডকুমেন্টস নাই, আপনাকে চাইলে বস্তা বস্তা প্রিন্ট দিতে পারবে না, বলবে আমার সব সিস্টেমে ভাই, আমি এখানে সব সফটওয়্যারে কাজ করি, আমার পেপারলেস অফিস। তাহলে আপনি অডিটর হিসেবে, আমরাও এখন আর ম্যানুয়ালি আগের মতো একটা বড় কোম্পানি ম্যানুয়ালি কাজ করে শেষ করতে পারবো না, আমাদের অডিট সফটওয়্যার থেকে আমরাও কিন্তু টুলস ইউজ করে কাজ করতে পারি। আমি একটা ফাইন্যান্সিয়াল কত পার্সেন্ট চেক করবো না করবো, আমার সিস্টেম, আমার অডিট সফটওয়্যার আমাকে বলে দিবে। আমি কোন কোন ওয়ার্কিং কত পার্সেন্ট করবো, ম্যাটেরিয়ালিটি কিভাবে ফিক্স করবো, আমি হাই রিস্ক এরিয়া কিভাবে আইডেন্টিফাই করবো, সবকিছু আমার আমার টুলস ঠিক করে দিবে। তো এই জন্য আমার অডিটটা যাতে আমার মেথোডোলজি এবং টুলসের সাথে অ্যালাইন থাকে। Finally, the form and content should enable an experienced auditor with no prior involvement to fully understand the audit approach, findings and conclusions. অডিটর হিসেবে আমি একটা কোম্পানিতে আমার এক্সপেরিয়েন্স থাকতে পারে, আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর দ্য লাস্ট 4, 5, 7 ইয়ার্স, তাহলে আমার এই কোম্পানি সম্পর্কে 4 বছর অডিট করতে একটা এক্সপেরিয়েন্স আছে। বাট ইন সাম কেসেস অর ইন মোস্ট অফ দ্য কেসেস আমার কিন্তু কোনো এক্সপেরিয়েন্স নাই, দিস ইজ একদম এক্স্যাক্টলি একদম কমপ্লিটলি নিউ অডিট, ফার্স্ট টাইম আমি অডিট করতে গেছি, আমার কোনো প্রায়র এক্সপেরিয়েন্স নাই এই কোম্পানিতে। তাহলে ফর্ম এন্ড কন্টেন্ট আমাকে কিন্তু ঠিক করে দিবে আমার অডিট অ্যাপ্রোচ কি হবে, ফাইন্ডিং কি হবে, কনক্লুশন কি হবে। ঠিক আছে? আচ্ছা, একটা অডিট ফাইলে কি থাকতে পারে, মানে হোয়াট অডিট ফাইল শুড কন্টেইন। তাহলে আমরা সাধারণত অডিট ফাইল ইনিশিয়ালি দুটো অডিট ফাইল রাখি, একটাকে আমরা বলি পার্মানেন্ট ফাইল, একটাকে বলি আমরা কারেন্ট ওয়ার্কিং ফাইল। পার্মানেন্ট ফাইল হচ্ছে একটা ক্লায়েন্টে আমি যখন অডিট করতে যাব, কিছু ডকুমেন্টস ধরেন আমি একটা কোম্পানিতে অডিট করতেছি টানা 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর বা 3 বছর, তাহলে প্রত্যেক বছর যদি আমি ক্লায়েন্টের কাছে গিয়ে একই জিনিস চাই, ক্লায়েন্ট মাইন্ড করবে না? জি স্যার। জি স্যার, বলবে ভাই মাইন্ড। তোমাকে তো গত বছর জিনিসটা দিছি। ক্লায়েন্ট একটা প্রোফাইল, কোম্পানির প্রোফাইল, এটা তো আর চেঞ্জ হবে না, এটা তো সারা জীবন একই। মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, মেমোরেন্ডাম অফ আর্টিকেলস, ক্লায়েন্টের টিন আইডি, বিএটি, ট্যান, টিন, বিন, ক্লায়েন্টের প্রোফাইল, ট্রেড লাইসেন্স, ওগুলো তো তার চেঞ্জ হচ্ছে না, ওগুলো সবসময় একই থাকতেছে, তাই তো?
জি স্যার। তাহলে ওইসব জিনিস আমার প্রত্যেক বছর নিতে হবে না, এক বছর নিয়ে আমি আমার ফাইলে রেখে দেবো। যদি কোনোটা চেঞ্জ হয়, দেখা গেল তার ট্রেড লাইসেন্সটা এই বছর চেঞ্জ হয়েছে, তাহলে চেঞ্জের কপিটা আমি নিব। যদি আমি ডিসকাশন করে বুঝতে পারি ট্রেড লাইসেন্স স্টিল সেম, লাস্ট ইয়ার যা ছিল, তাহলে এই বছর আমার এটা আর নিতে হবে না। নিতে হবে? নো স্যার। তাহলে পার্মানেন্ট ফাইলে আমার পার্মানেন্ট ডকুমেন্ট থাকবে সবসময়, পার্মানেন্ট ফাইলটা সবসময় আপডেট হয়, যদি কোনো কিছু চেঞ্জ লাগেনি, আদারওয়াইজ পার্মানেন্ট ফাইলে আমার কিছু চেঞ্জ করা খুব একটা লাগে না। বাট কারেন্ট ফাইল প্রত্যেক বছর একটা একটা করে মেনটেন করতে হয় আমাকে, কারণ প্রত্যেক বছর তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট চেঞ্জ হয় নাকি হয় না? হয় জি স্যার। হয় স্যার। হয় স্যার। ফাইন্যান্সিয়াল চেঞ্জ হয়, তার ফাইন্যান্সিয়াল চেঞ্জ হলে ফিগারও চেঞ্জ হয়, ওয়ার্কিং পেপার চেঞ্জ হবে, এভিডেন্স চেঞ্জ হবে। তাহলে কারেন্ট ফাইল এবং পার্মানেন্ট ফাইল দুটা ফাইল আমরা মেনটেন করি, পার্মানেন্ট ফাইলটা সবসময় পার্মানেন্ট থাকে, আর কারেন্ট ফাইলটা প্রত্যেক বছর নতুন করে অ্যাড করতে হয়। একটা কারেন্ট ফাইল সবসময় থাকে, আর পার্মানেন্ট ফাইলে দুই একটা আমার গ্যাপ থাকলে সেটা আমরা ফিল আপ করে নিই। আচ্ছা, তাহলে এখানে আমরা একটু ডিটেল যদি দেখি, অ্যান অডিট ফাইল নরমালি কন্টেন দ্য ফলোইং ওয়ার্কিং পেপারস, ইনফরমেশন অবটেন ইন আন্ডারস্ট্যান্ডিং দ্য এন্টিটি অ্যান্ড ইটস এনভায়রনমেন্ট ইনক্লুডিং ইটস ইন্টারনাল কন্ট্রোল সাচ এস ফলোইং ইনফরমেশন কনসার্নিং লিগেল ডকুমেন্ট এগ্রিমেন্ট মাইনোটস। মানে একটা কোম্পানি সারা বছর বোর্ড মিটিং করে, বোর্ড মিটিং এর মাইনোটস গুলো আবার রেজুলেশন গুলো থাকতে পারে, লিগেল ডকুমেন্ট থাকতে পারে, বিভিন্ন এগ্রিমেন্ট থাকতে পারে, কোম্পানির অনেকগুলো এগ্রিমেন্ট থাকে। এক্সট্রাক্ট ফ্রম অর কপিস অফ লিগেল ডকুমেন্টস এগ্রিমেন্ট মাইনোটস, এগুলো হচ্ছে একটা কোম্পানির কিছু পার্মানেন্ট ডকুমেন্টস, এগুলো আমার কারেন্ট ফাইলে যেতে পারে, মোস্টলি এগুলো পার্মানেন্ট ফাইলে যাবে। ইনফরমেশন কনসার্নিং ইন্ডাস্ট্রি, ইকোনমিক অ্যান্ড লেজিসলেটিভ এনভায়রনমেন্ট উইদিন হুইচ দ্য এন্টিটি অপারেটস। এক একটা কোম্পানি, কোনটা ব্যাংকিং কোম্পানি, ইন্স্যুরেন্স কোম্পানি, গার্মেন্টস কোম্পানি, এক এক ইন্ডাস্ট্রি রেগুলেশন এক এক রকম হবে, তাহলে ওই রিলেটেড আমার ডকুমেন্টস আমার ফাইলে থাকবে। কেন থাকবে? স্যার একটা কোশ্চেন ছিল। হুম স্যার এজিএম মাইনর যেগুলো আছে এগুলো তো স্যার প্রত্যেক বছর দুই তিনবার করে হয়, তিনবার চারবার করে হয় এজিএমটা। তো সেক্ষেত্রে এটা তো একটা কারেন্ট ফাইলে কোম্পানিতে থাকার কথা। চারবার অ্যাটলিস্ট 4টা মিটিং হয়, তাই তো? জি স্যার, জি স্যার, জি স্যার। তো এগুলো তো কারেন্ট ফাইলে থাকার কথা, এগুলো কি পার্মানেন্ট ফাইলে যাবে? এগুলা পার্মানেন্ট ফাইলে রাখতে পারেন, বোর্ড মিটিং এ মাইনাস গুলো পার্মানেন্ট ফাইলে রাখতে পারেন, পার্মানেন্ট ফাইলে রাখতে পারেন। ঠিক আছে? ওকে স্যার, ওকে স্যার। ওকে, আপনি দেখেন, আপনি যদি কারেন্ট ফাইলে একটা জিনিস পার্মানেন্ট ফাইলে রেখে দেন, আপনাদের কেউ জরিমানা করবে না? জরিমানা করবে? এটা তো না আপনার স্যার, আমি সুবিধার্থে। জাস্ট আপনার আলাদা আলাদা নেচারটা, হ্যাঁ করতেছিলাম যে কোনগুলো। নেচারটা বুঝতেছি, সাধারণত বোর্ড মিটিং মাইনাস এগুলো আমাদের পার্মানেন্ট ফাইলেই থাকে। ঠিক আছে? বাট আপনি চাইলে এখন একই জিনিস আপনি তো মনে করেন যে এটা কারেন্ট ফাইলও রাখবেন, কারেন্ট ফাইলে একটা কপি করে রেখে দেন না, অসুবিধা নাই। কারেন্ট ফাইলের যদি কোনো একটা আইটেমের সাথে সেটা মিনিস্টার রিলেটেড হয়, তাহলে ওই আইটেমের সাথে ওটা অ্যাটাচ করে রেখে দেন। ওকে। ঠিক আছে? তো এরকম কিছু কিছু আইটেমের ক্ষেত্রে হয়তো আমাদের কনফিউশন থাকবে, ওটা সমস্যা নাই। বাট আপনি যেগুলা পার্মানেন্ট, যেমন মেমোরেন্ডাম আর্টিকেল অ্যাসোসিয়েশন, এগুলো আপনি রাখবেনই। মাইনরসের ক্ষেত্রে আপনি দুই জায়গায় রাখতে পারেন। আচ্ছা, এটা রাখলে সুবিধা কি, আপনি এই বছর 2024 সালে একটা অডিট টিম কাজ করে আসছে, পরের বছর একটা কমপ্লিটলি নিউ টিম যাচ্ছে, তাহলে তারা আগের বছর ডকুমেন্টস গুলো রিভিউ করে অনেক কিছু কোম্পানি সম্পর্কে বুঝে ফেলবে অফিসে বসেই। ঠিক আছে? আচ্ছা, এভিডেন্স অফ প্ল্যানিং প্রসেস, আপনি যে অডিট প্ল্যান করছেন, অডিট প্ল্যানিংটা কিন্তু আমরা ডকুমেন্ট করি, প্ল্যানিং এ আমাদের কে উপস্থিত ছিল, আমরা কি প্ল্যান করলাম না করলাম, এগুলো ওয়ার্কিং ফাইলে থাকলে পরের বছর আরেকটা টিম গেলে তার জন্য সুবিধা হয়, গত বছর কিভাবে প্ল্যান করছে এটা দেখে সেই বছর প্ল্যান করতে পারে। এভিডেন্স অফ অডিটর্স কনসিডারেশন অফ দ্য ওয়ার্ক অফ ইন্টারনাল অডিট অ্যান্ড কনক্লুশন রিচড, একটা কোম্পানিতে যে ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট থাকে, আমরা অনেক সময় তাদের ইন্টারনাল অডিট ডিপার্টমেন্টের জিনিসপত্র চেক করতে পারি, রিভিউ করতে পারি, রিভিউ করে এখান থেকে নলেজ নিতে পারি, সেটার ওয়ার্কিং রাখতে পারি। অ্যানালাইসিস অফ ট্রানজাকশন এন্ড ব্যালেন্সেস, অ্যানালাইসিস অফ সিগনিফিকেন্ট রেশিওস এন্ড ট্রেন্ড, আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে বিভিন্ন রেশিও অ্যানালাইসিস করে বুঝতে পারি যে তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন কি, কারেন্ট রেশিও, আমরা ডেপ্থ ইকুইটি রেশিও, আমরা কি করতে পারি, নেট অপারেটিং রেশিও, তারপরে আপনার বিভিন্ন রকম এফিসিয়েন্সি আমরা টেস্ট করে, রিসিভেবল কালেকশন পিরিয়ড, তারপর পেয়েবল পেমেন্ট পিরিয়ড, এগুলো আমরা বিভিন্ন রেশিও করি না? ওই রেশিও অ্যানালাইসিস করে কিন্তু আমরা একটা ক্লায়েন্টের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা অ্যাসেস করতে পারি কিন্তু কোথায় তার অ্যাবনর্মালিটিস আছে। তাহলে এগুলো আমার ওয়ার্কিং পেপারে থাকবে। আইডেন্টিফাইড এন্ড অ্যাসেস রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট এন্ড রেকর্ড অফ দ্য নেচার, টাইমিং, এক্সটেন্ট এন্ড রেজাল্ট অফ অডিট প্রসিডিউরস, এভিডেন্স দ্যাট ওয়ার্ক পারফর্ম বাই অ্যাসিস্ট্যান্স was supervised and reviewed, and indication as to who performed the audit procedures and when they are performed. Details of audit procedures applied regarding components whose financial statements are audited by another auditor. Copies of communication with other auditors, experts and other third parties. এখানেও এই যে সেম লিস্ট আছে, জাস্ট পড়ে যাবেন, এগুলো রাখবে। আমার হোয়াট ওয়ার্কিং পেপার শুড কন্টেইন, দেখেন ওয়ার্কিং পেপারে কি থাকবে, নেম অফ দ্য ক্লায়েন্ট। আপনি ধরেন ইবিএল অডিট করতে গেছেন,
তাহলে ইস্টার্ন ব্যাংক লিমিটেড হলো ক্লায়েন্টের নাম। ব্যালেন্স শিট ডেট, তার ব্যালেন্স শিট ইয়ার, ব্যাংকের ব্যালেন্স শিটের অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ইয়ার কবে থাকে, ইয়ার এন্ডিং 31 ডিসেম্বর। ফাইল রেফারেন্স থাকবে, নেম অফ দ্য প্রিপেয়ারার, এটা ওয়ার্কিং পেপার কে তৈরি করছে, এই জিনিসগুলো সব ওয়ার্কিং পেপারের মধ্যে কন্টেইন করবে। আপনি জাস্ট একটু দেখে নেবেন। এই একটা ওয়ার্কিং পেপার, একজনের ওয়ার্কিং পেপারের চেহারা দেখতে চাইছিলেন, দেখেন এই ওয়ার্কিং পেপারটা আপনাদের বইতে দেওয়া আছে। এটা একটা কোম্পানি অডিট করছে, কোম্পানিটার নাম হচ্ছে এক্সাম্পল লিমিটেড। এটা অডিটর সাহেব পেয়াবলটা অডিট করছে, পেয়াবল। ইয়ার এন্ড কবে, 31 ডিসেম্বর 2013 বা 2003। এটা প্রিপেয়ার করছে যে, সে অডিটর নাম হচ্ছে পিসি। যে রিভিউ করছে তার নাম হচ্ছে এডি। যে প্রিপেয়ার করছে, প্রিপেয়ারার, এটা 16/2 এই তারিখে প্রিপেয়ার করছে, আর এই তারিখে সে এটা রিভিউ করছে। এটা হয়তো উনি হয়তো তার ম্যানেজার, এটা অডিট টিম মেম্বার, সেই ওয়ার্কিং পেপারটা তৈরি করছে। আর এই ওয়ার্কিং পেপারের সাথে আরো ফার্দার ক্যালকুলেশন, আরো সাপোর্টিং আছে। এটা একটা রেফারেন্স দেওয়া আছে, E3/1 গেলে ওই ফার্দার সাপোর্টিং গুলো পাওয়া যাবে, একটা রেফারেন্স দেওয়া আছে, অথবা এই রেফারেন্সটা দিয়ে ওয়ার্কিং পেপারটাকে ট্র্যাক করা যাবে। আচ্ছা, এই ওয়ার্কিং পেপারটা তৈরি করার উদ্দেশ্যটা কি? ওয়ার্কিং পেপারটা তৈরি করছে তার পেয়েবলটা ভেরিফাই করার জন্য। একটা কোম্পানি যে অ্যাকাউন্টসে পেয়েবল আছে, পেয়েবলটা ভেরিফাই করার অবজেক্টিভটা কি? টু এনশিওর পেয়েবল লেজার্স ব্যালেন্সেস ফেয়ারলি স্টেটেড। ওয়ার্ক ডান কি কাজ করছে? সিলেক্টেড a sample of trade payable as at 31 ডিসেম্বর এত, reconcile the supplier statement for the year ended এত। পেয়েবল এসে কিছু বাউচার সিলেকশন করছে। পেয়েবল কোথা থেকে রাইজ হয়? সেল করলে না পারচেস করলে? পারচেস। পারচেজ করলে। আচ্ছা, পারচেস করছে তাহলে কোন একটা সাপ্লায়ারের কাছ থেকে, তাহলে সাপ্লায়ার স্টেটমেন্টের সাথে সে ওয়ার্ক ডান। অডিটর কি কাজ করছে এখানে দেখেন, অডিটর পেয়েবলের যে ফিগারটা অ্যাকাউন্টস আছে এটার সাথে সে বাউচার চেক করছে, সে লেজার চেক করছে, সাপ্লায়ার স্টেটমেন্ট চেক করছে, যে কাজগুলো করছে এগুলো সেখানে বলে দিছে। রেজাল্ট কি তার? তাহলে অডিটর যে অডিট করলো, ওয়ার্কিং পেপার করলো, তার রেজাল্ট কি আসছে? রেজাল্ট করে দেখছে সে তারা একটা ভুল করছে। এখন ভুলটার জন্য সে একটা কারেক্টিভ জার্নালও বলে দিছে, বলছে তারা ভুল করছে কি, পেয়েবলকে তারা বেশি ক্রেডিট করে ফেলছিল, পারচেসকে বেশি ডেবিট করে ফেলছিল। এখন কি করতে হবে? এখন কারেকশন করতে হলে এই পেয়েবলটাকে ডেবিট করতে হবে, পারচেসটাকে ক্রেডিট করতে হবে এত পাউন্ড দিয়ে, 4975 পাউন্ড বেশি তারা পারচেসে চার্জ করে ফেলছিল। এখন এটাকে কারেক্টিভ জার্নাল দিয়ে এটা করতে হবে। এটা অডিটর তার ওয়ার্কিং পেপার রেজাল্ট হিসেবে বলছে। ওয়ান অ্যানাদার এরর ওয়াজ ফাউন্ড। এটা ছাড়া অডিটর আরো একটা ভুল পাইছে, হুইচ ওয়াজ ইমম্যাটেরিয়াল। হয়তো আমি একটা 10 টাকা, 5 টাকা, 50 টাকা, 200 টাকার একটা ইস্যু পাইছি, সেটা কিনা ম্যাটেরিয়াল না, ওটা আমার ওয়ার্কিং পেপার আনতে হবে, নট ম্যান্ডেটরি। এবার অডিটর এখানে কি বলছে দেখেন, একটা কমেন্ট করছে, ইন ভিউ অফ দ্য এরর ফাউন্ড হাউএভার we should recommend that the client management check supplier statement reconciliation at least once, at least on the ledger accounts management letter point. তাহলে এটা আমি এই ফিগারটা আইডেন্টিফাই করে বলছি এই ভুলটা তারা করছে, এই ভুলটা তাদেরকে কারেকশন করতে হবে। এনাদার ইস্যু যেটা পাইছি সেটা তারা এইভাবে চেক করছে, সেটা আমি আমার ম্যানেজমেন্ট লেটারে ম্যানেজমেন্টকে জানাবো, সেটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ইম্প্যাক্ট নাই। এখন হোয়াট ইজ দ্য কনক্লুশন অফ দিস ওয়ার্কিং পেপার? আফটার মেকিং দ্য অ্যাডজাস্টমেন্ট নোটেড এবোভ, এই যে অ্যাডজাস্টমেন্টটা, পেয়েবল লেজার্স ব্যালেন্সেস আর ফেয়ারলি স্টেটেড অ্যাজ এট 31 ডিসেম্বর 2003। 2003-এর তাদের অ্যাকাউন্টসে যে পেয়েবল লেজারটা আছে, এই অ্যাডজাস্টমেন্টটা দেওয়ার পরে এখন পেয়েবলটা কারেক্টলি রিফ্লেক্ট করছে, আর কোনো ভুল ভ্রান্তি নাই। এটা হচ্ছে আমার ফাইনাল কমেন্ট অন দ্য ওয়ার্কিং পেপার অফ পেয়েবলস। এই ওয়ার্কিং পেপারটা ক্লিয়ার, বোঝা গেছে? কোনো কোশ্চেন আছে কারো? জি স্যার, ক্লিয়ার। ক্লিয়ার। ঠিক আছে। তাহলে আমাদের আর কতক্ষণ আছে টাইম? স্যার 3 মিনিট। স্যার 3 মিনিট আছে। আচ্ছা, 10 মিনিটস। তাহলে আমরা একটা কাজ করি, নো আমরা স্যার, 3 এটা মিনিট, 3 মিনিট স্যার। 3 মিনিটস। তাহলে আমাদের এটা শেষ হবে না, আমি আপনাদেরকে স্লাইডটা দিয়ে দিচ্ছি, এখান থেকে আমরা পরের ক্লাসে কন্টিনিউ করব। আমি জাস্ট স্যার এক্সট্রা টাইম ক্লাস করাতে পারেন, সমস্যা নাই তো? জি স্যার, ভালো লাগছে, আপনি চাইলে এক্সট্রা টাইম করাতে পারেন। এক্সট্রা টাইম স্যার থাক স্যার, নামাজ পড়তে হবে, ইফতারি করতে হবে। নামাজের জি স্যার, কারো আসর কোনো নামাজ পড়া না। চিন্তা করেন না, এক্সট্রা টাইম সব কভার হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা শুধু একটু স্পিডটা ধরে রাখেন, শেষ হবে না এই জন্য বলতেছি। আমি এক্সট্রা টাইম করলে যেটা শেষ হয়ে যাবে তা না, থেকে যাবে, এই জন্য আমি এই পার্টটা রেখে দিলাম, রেখে আপনাদেরকে আর দুটা জিনিস দিচ্ছি। স্যার কাইন্ডলি আপনার ইন্ট্রোডাকশনটা যদি একটু দিতেন। আমার ইন্ট্রোডাকশনটা হচ্ছে, আমি একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, মানে কোয়ালিফাইড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে, আমি ম্যাপসেন যে পার্টনার্স, একটা সিএ ফার্ম, এখানে পার্টনার হিসেবে আছি। আমি এখানে স্টার্ট করেছিলাম এজ এ ম্যানেজার, ম্যানেজার থেকে আমি সিনিয়র ম্যানেজার, ডিরেক্টর হয়ে, এবং কারেন্টলি আমি পার্টনার। ঠিক আছে?
আর পড়াশোনা হচ্ছে ফাইনাল সর্বশেষ পড়াশোনা হচ্ছে আমি এমবিএ করছি আইবি থেকে, ঢাকা ইউনিভার্সিটি। স্যার আপনি কি শুরু থেকে ম্যাথস ইঞ্জিনিয়ার ছিলেন ম্যানেজার হিসেবে যখন আসছেন? আমি হ্যাঁ, আমি ম্যানেজার হিসেবে ম্যাপস ইন্ডিয়া থেকে ক্যারিয়ার স্টার্ট করি এবং আই হ্যাভ বিন ওয়ার্কিং উইথ ম্যাপস ইন্ডিয়া পার্টনার্স ফর লাস্ট 14 ইয়ার্স। আচ্ছা স্যার। আচ্ছা, আমি আপনাদেরকে আগে ম্যাটেরিয়ালটা দিয়ে দিই। প্র্যাকটিক্যাল আমাদের কাজ করতে করতে অনেক কথা হবে। আপনাদেরকে যেটা করতে হবে, আফটার এভরি ক্লাস আপনি একটু ক্লাসের কাজটা করে নেবেন, তাহলে আমার ক্লাস করা ইফেক্টিভ হবে, আপনাদের ইফেক্টিভ হবে। আমি যেটা বলবো, আমি যে ক্লাসগুলো করাবো, আপনি ক্লাস করলে আপনার কনসেপ্ট 100% ক্লিয়ার হয়ে যাবে। আপনি শুধু রেলিভেন্ট চ্যাপ্টারটা বাসায় শুধু একবার পড়বেন, পরীক্ষার আগে আরেকবার দুবার রিভিশন দিবেন। আমি স্লাইডটা সেন্ড করছি, এর বাইরে আমি প্র্যাকটিক্যাল কোশ্চেন যেটা আপনাদের জন্য সেট করছি ওটাও দিয়ে দিচ্ছি। ওইটা আমি আনসার দিচ্ছি না, এটা প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য আমার এমসিকিউ করা আছে। আমি যে চ্যাপ্টারগুলো কভার করব, বাকি মামুন ভাইয়ের পার্টে পুরোটা নাই মনে হয়। ওই ওনার কোড অফ এথিক্স এর পার্টটা শুধু করা আছে, কারণ কোড অফ এথিক্সটা আমি আগে পড়াতাম। পাইছেন না এটা? জি জি স্যার স্যার, পেয়েছি। পেয়েছি। ওকে, তাহলে আপনাদের কি কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে? জি স্যার। আছে স্যার। আচ্ছা, আপনারা চাইলে আমার এই স্লাইড থেকে আরেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করতে পারেন, এটাতে বা আরেকটাতে আমাকে অ্যাড করে করতে পারেন। ওইখানে আপনার কোশ্চেনগুলো সলভ করে, কোনো কোশ্চেন থাকলে আমি ওইখানে গ্রুপে দেখে দেখে সলভ করে দেবো। ঠিক আছে? জি স্যার, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কাইন্ডলি দিবেন। আমার স্লাইডের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে। ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার, হ্যাঁ বলেন। স্যার এই যে ওয়ার্কিং পেপার যেটা এখানে স্যার জার্নাল যেটা দিছে মানে ভুল যেটা হয়েছে ওইটাই তো এখানে আছে না? হ্যাঁ হ্যাঁ, না এটা কারেক্টেড জার্নালটা আছে, কারেকশন করে দেয়া আছে। ঠিক আছে, ভুলটা না, এটা কারেক্টিভটা। অডিটর যেটা আইডেন্টিফাই করছে, অডিটর যেটা দিয়েছেন ওটা হচ্ছে কারেক্টেড ওয়ান। আচ্ছা স্যার। আচ্ছা, এখন আমি স্যাম্পল কোশ্চেনটা দিচ্ছি, আমি কিন্তু অ্যান্সারটা দিচ্ছি না। হ্যাঁ, অ্যান্সার আমার একটা শিটে আছে, অ্যান্সারটা দেব আমি। এটা হলো আপনাদের রেগুলার প্র্যাকটিসের জন্য। আমি যেদিন যে চ্যাপ্টারটা পড়াবো ওই চ্যাপ্টারটা আপনারা ওর মধ্য থেকে যে কটা কোশ্চেন আছে ওগুলো সলভ করবেন। এট দ্য সেম টাইম আমি এই যে চ্যাপ্টার 5 to 16 যেটা দিচ্ছি, এখান থেকে আপনি ওই 10 নাম্বার চ্যাপ্টারে যে কোশ্চেনগুলো আছে ওগুলো সলভ করবেন ক্লাসের পরে। তাহলে আপনি যদি বইয়ের কোশ্চেনগুলো সলভ করতে পারেন, এটা সলভ করতে পারেন, এই চ্যাপ্টার পড়া আপনার শেষ। ঠিক আছে? স্যার আরেকবার বলবেন, কি বললেন? নেট প্রবলেমের জন্য শুনতে পাই নাই। আপনারা যে চ্যাপ্টারটা আমি যেদিন যে চ্যাপ্টারটা পড়াই শেষ করব, ওইটা জাস্ট বাসায় শুধু ম্যানুয়াল থেকে ওই চ্যাপ্টারটা একবার গো থ্রু করবেন। ম্যানুয়ালে ওই চ্যাপ্টারের শেষে কিছু কোশ্চেন আছে, কোশ্চেনগুলো সলভ করবেন। পাশাপাশি আমি যে স্যাম্পল কোশ্চেনটা দিয়েছি এখন সেন্ড করছি, ওইখান থেকে ওই চ্যাপ্টারের কোশ্চেনগুলো সলভ করবেন, তাহলে এনাফ। আপনি ওকে জাস্ট স্যার। থিওরি পড়ে গেলে অতটুকু পড়লে আপনার হয়ে যাবে, কনসেপ্ট ক্লিয়ার ওকে হয়ে যাবে। স্যার। আমি ওকে স্যার। যেটা আপনাদেরকে স্যার পাঠালাম, আমি আনসারটা দেই নাই। আপনাদের কাজ হচ্ছে এগুলো সলভ করা। কোনো কোশ্চেন থাকলে আপনি একটা গ্রুপ করে ওইখানে আপনারা আপনাদের কমেন্ট করেন, আমি ওগুলো সলভ করে দেবো ফ্রি টাইমে ঢুকে। স্যার, ঠিক আছে? অ্যাসুরেন্সের এক্সামে কি ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন আসার কোনো চান্স আছে নাকি সব মানে কনসেপচুয়াল থিওরিটিক্যাল কোয়েশ্চেনই থাকবে? অ্যাসুরেন্সে ম্যাথ নাই, তবে ক্যালকুলেশনের সাথে কিছু টেকনিক্যাল, যেমন ওই যে ম্যাটেরিয়ালিটি ক্যালকুলেশন কিছু থাকতে পারে, বাট এগুলো ম্যাথ না। ওকে স্যার, থ্যাংক ইউ। ম্যাথ পাবেন আপনি ম্যানেজমেন্ট ইনফরমেশনে, অ্যাকাউন্টিং এ, বিজনেস ফাইন্যান্সে। এই বিজনেস ফাইন্যান্স, এমআই, অ্যাকাউন্টিং, এই তিনটাতে ম্যাথ পাবেন। স্যার, ট্যাক্স? ট্যাক্সে পাবেন, রাইট, ট্যাক্সে পাবেন। ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেন আছে? অনেকে নামাজ পড়তে হবে, নামাজ পড়ে, কারণ 40 মিনিট আছে। নেই স্যার। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, পরের ক্লাসে দেখা হবে। আপনার ক্লাসে থাকেন, এবং মানে ক্লাসে থাকেন, ক্লাসে না থাকলে স্পিডটা থাকবে না। ঠিক আছে? ওকে জি স্যার। স্যার। জি স্যার, ওকে থ্যাংক ইউ স্যার, স্যার। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হাফেজ।